পড়া কিন্তু অনেক, কিন্তু আমাকে এটা গুছাইতে হবে যে হচ্ছে যে যারা চান্স পাচ্ছে ওদের সাথে হচ্ছে যে অন্যদের সাথে একটু যখন আপনি তুলনা করতে যাবেন দেখবেন যে সেম প্রস্তুতি সবাই নিচ্ছে, একজন হচ্ছে একটু স্মার্টলি নিচ্ছে, আরেকজন হচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছে ওই যে লাস্ট 6 মাসে। এই 6 মাসের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? সো আমি বলবো কেউ যদি মনে করে যে সে ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলোতে বেশ ভালো, তাকে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে তারপর হচ্ছে যে সাহিত্য এটাই পড়তে হবে, তার পক্ষে পসিবল হবে। আপনাকে আগে জানতে হবে যে আপনি কতটা দাগালে কতটার মতো মোটামুটি ভুল করেন এবং হচ্ছে আপনি কত পাবেন। কারো যদি মনে হয় যে আমি আসলে একটু পিছায় আছি বা আমার আসলে অনেক বেশি বেসিক বিল্ড আপ দরকার বা আমি আসলে অনেক বেশি টাইম আসলে শুধুমাত্র বিসিএস এর প্রস্তুতির জন্য ইনভেস্ট করতে পারবো না, এটা যদি হয় তাহলে আমি বলবো যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ নাসিম। আজকে আমাদের প্রথম পডকাস্ট ডিজিটাল এমসিকিউ থেকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছে 2বারের বিসিএস ক্যাডার স্বাগত আপু। আপনার সম্পর্কে একটু বলেন। থ্যাংক ইউ নাসিম ভাই। আমি স্বাগত দাশগুপ্তা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপর এই তো 41তম বিসিএসে আমি গণপূর্ত ক্যাডারে হচ্ছে এখন চাকরিরত আছি এবং 43তম বিসিএসে আমি সড়ক ও জনপদ ক্যাডারে হচ্ছে সুপারিশপ্রাপ্ত। তো আমার বিসিএস জার্নি যদি বলি, এটা আসলে শুরু হয়েছে 2020 সালে, যখন মানে কোভিড ছিল, সবাই বাসায় বন্দি ছিল। তো ওই সময় আসলে কোচিংয়ে গিয়ে ক্লাস করব বা ওরকমভাবে প্রস্তুতি নেব ওই জিনিসটা ছিল না আর কি, তখন থেকে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। তো ওই সময় দেখা গেছিল যে আমি বাসায় বসেই মোটামুটি বিসিএস এর প্রস্তুতি হচ্ছে নিছিলাম আর কি অনলাইনে, এই আর কি। আচ্ছা, তো বিসিএস জার্নি তাহলে আপনার বলতে 1 বছর, রাইট? হ্যাঁ, এই তো আমাদের হচ্ছে 20 সালে মোটামুটি বসেছিলাম, তখনই প্রস্তুতিটা নিছিলাম। 21 মার্চে হচ্ছে পরীক্ষা ছিল আর কি, 41। আচ্ছা, তো 1 বছরের মধ্যে আপনার পূর্ণ প্রস্তুতি গেছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, এটা শোনা যায় আর কি কথিত যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ুক বা ঢাকা ভার্সিটি বা যে কোনো ভালো ভার্সিটিতে পড়ুক, বুয়েট বাদ দিলাম, ইঞ্জিনিয়ারিং বাদ দিলাম আর কি, তারা দেখা যাচ্ছে যে নাকি যখন ফার্স্ট ইয়ার তখন থেকে তারা বিসিএস এর প্রস্তুতি না নিলে বিসিএস চান্স পাওয়া যায় না। এটা কি আসলে ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এডিশনাল কোশ্চেন আরেকটা, যে এটা তো আগে 30 বছর ছিল বিসিএস, তাই তো? এখন তো শুনতেছি আবার 35 হবে, প্রজ্ঞাপন হচ্ছে কিনা আমি জানি না এখনো। তো 35 হইলে সেই ক্ষেত্রে কি আবার এটার সাথে ইম্প্যাক্ট কিরকম, মানে এর ক্ষেত্রে কি ক্যান্ডিডেটটা পড়াশোনায় বাদ দিয়ে দিবে কিনা? আগে প্রথম 2টা কোশ্চেন আর কি। আচ্ছা, আমি প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাড্রেস করি। সেটা হচ্ছে 1 বছর বিসিএস এর জন্য আমি বলবো অনেক ভালো একটা টাইম। কারণ হচ্ছে ধরেন বিসিএস প্রস্তুতি যখন সে শুরু করবে তখন হয়তো বা তাকে অ্যাকচুয়ালি অনেকগুলো সাবজেক্টে মোটামুটি হচ্ছে দেখতে হবে। তো এখানে কিন্তু এমন না যে আমাকে হচ্ছে শুধুমাত্র ম্যাথ বা সায়েন্স বা এগুলাই দেখতে হবে, আমাকে কিন্তু হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সাহিত্য বা এগুলো যেগুলো একটু বড় সাবজেক্ট আর কি, বড় টপিক যেখানে আছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। এখন কথা হলো যে একটু সাপোজ আমি ধরলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বা হচ্ছে ঢাবি বা সিইও এরকম স্টুডেন্ট, তো ওরা হচ্ছে অনেক সময় এরকম একটা থাকে আর কি প্রবণতা যে একদম প্রথম বর্ষ থেকেই বিসিএস এর প্রস্তুতি নিয়ে ফেলে। কিন্তু আমি এটাকে কখনোই সাপোর্ট করি না, কারণ আমার কাছে মনে হয় যে তার একাডেমিক লাইফের যে পড়াশোনাটা এটাকে প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত। এরপর গিয়ে যখন সে বিসিএস প্রস্তুতি শুরু করবে তখন সে কিন্তু 1 বছরের মতো একটা টাইম নিতে পারে। আমি বলবো না যে এর চেয়েও খুব বেশি টাইম আসলে নেওয়া উচিত, কারণ হচ্ছে এই যে পড়াশোনাটা এটা কিন্তু তার 4 বছরের পড়াশোনার মধ্যে ছিল। পেপার পত্রিকা এই টপিকেও মানে হচ্ছে ওইখানেও কিন্তু সে আলোচনাগুলো দেখছে। হ্যাঁ, সে কিন্তু ইন দ্য মিন টাইমে রেফারেন্স কিছু বই, অর্থাৎ যেগুলো হলো যে আমাদেরই স্টোরির যে বইগুলো, হ্যাঁ এগুলো কিন্তু সে তখন আসলে পড়তে পারে, নট যে তাকে এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর যখন সে বিসিএস এর প্রস্তুতিটা শুরু করবে অর্থাৎ ওই 1 বছর টাইমে, ধরলাম যে সে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার হয়তো বা ম্যাথ বা সায়েন্সে একটু বা ইংলিশে একটু দুর্বলতা থাকতে পারে, আমি ধরে নিলাম, বলছি না যে থাকবেই, থাকতে পারে। তো সে যদি একটু স্মার্টলি প্রস্তুতি নেয়, অর্থাৎ যে টপিকগুলো থেকে তার প্রশ্ন আসে পরীক্ষাতে, হ্যাঁ সেটা সাপোজ আপনারা হচ্ছে যেভাবে হচ্ছে পড়াচ্ছেন, যেখানে হলো যে আপনারা টপিকগুলোকে চুজ করে দিচ্ছেন যে এই টপিক থেকে হচ্ছে প্রশ্ন আসে, এটা থেকে এতগুলোর প্রশ্ন হচ্ছে আসছিল, তো তখন কিন্তু সে মোটামুটি একটা সাজেশন পেয়ে যাচ্ছে বা বুঝতে পারতেছে যে আমাকে কোনটা হচ্ছে পড়তে হবে, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। সে কিন্তু ওই ওয়াইজ হচ্ছে যদি প্রস্তুতি নেয়, অর্থাৎ ওই তার যদি নিজস্ব ইফোর্টটা থাকে, তখন কিন্তু 1 বছরেই প্রস্তুতিটা নেওয়া সম্ভব। ডাজেন্ট ম্যাটার সে কোথাকার স্টুডেন্ট, কারণ আমি হয়তো বা তার থেকে বলতে পারেন ইউনিভার্সিটিতে একটু আগায় আছে, কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমি তার থেকে ব্রেনে আগায় আছে, এমন কিন্তু না। ব্রেন কিন্তু সবারই সমান, কিন্তু পরিশ্রমটা হচ্ছে করতে হবে। এটা হয়তো বা যেমন আপনারা যে হচ্ছে হেল্পটা তাদেরকে করতেছেন, অর্থাৎ আপনারা হচ্ছে তাদেরকে
স্মার্ট সার্চের মাধ্যমে যে প্রশ্নগুলো হচ্ছে আসতে পারে সেটা সাজেশনে দিয়ে দিচ্ছেন, বা যেগুলো থেকে অলরেডি মানে আপনারা এআই মডেলের মাধ্যমে যেখান থেকে হলো যে প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আপনারা ওদেরকে বের করে দিচ্ছেন, পিক করে দিচ্ছেন। এটা কিন্তু ওর জন্যই সবচেয়ে বেশি হেল্পফুল, যে সে ফাইন্ড আউট করতে পারতেছে যে আমাকে কি পড়বো কি বাদ দিব, এবং হলো যে আমার এই জিনিসগুলো প্রথমে জানা উচিত, এরপরে গিয়ে আমি আস্তে আস্তে লেস ইম্পর্টেন্টের দিকে হচ্ছে যাব। তো সব পড়ে না পারার চাইতে অল্প পড়ে ওটা পারা ভালো, এটাই আর কি। আচ্ছা, তো এখানে এডিশনাল কোশ্চেনটা রয়ে গেছে। আচ্ছা, এডিশনাল কোশ্চেনটা কি অ্যাড্রেস করি, সেটা হচ্ছে 35 এজ যেটা হচ্ছে করতে চাইছে আর কি, এটা সম্ভবত ম্যাক্সিমাম এজ। তো এখন ম্যাক্সিমাম এজটা আসলে সবার জন্য প্রযোজ্য না। প্রথমত এটা হচ্ছে যেমন একটা স্টুডেন্ট যদি 25 বছর বা 26 বছরে গ্রাজুয়েট করে বা করতো আর কি, আমাদের কিন্তু এখানে একটু এডুকেশনাল সিস্টেমে একটু সমস্যা আছে। এখানে অনেকগুলো ওই যে কি বলে সেশন জটের একটা সমস্যা আছে, এইটার কারণে অনেকেরই হচ্ছে এজ বেড়ে যায় কিন্তু হচ্ছে পরীক্ষা শেষ হয় না। তো আমি বলবো যে প্রথমত ওই জিনিসগুলো এন্ড হওয়া উচিত, এটা অ্যাড্রেস করে হ্যাঁ এটা অনেক বড় একটা প্রবলেম। হ্যাঁ, কেউ যখন বাইরে যায় তার জন্য এটা আরো বড় প্রবলেম। এটা হয়তো আমরা এখানে সচরাচর এটা নিয়ে কথা বলি না, বাট কেউ যখন বাইরে যায় তখন তার জন্য এটা আরো বড় একটা প্রবলেম, যে সে কেন এত বছর তার লাগছে, তার নিশ্চয়ই ল্যাক ছিল বা তার নিশ্চয়ই খারাপ স্টুডেন্ট সে এরকম ধরে। তো আরেকটা ইস্যু হলো যে তার তখন থেকে 10 বছরের মতো একটা টাইম সে পাচ্ছে জাস্ট জবে এন্ট্রি নেবে। সো আমার কাছে যেটা মনে হয়, ইটস নট ফর এভরিওয়ান, ইটস ফর দোজ পিপল যারা সাপোজ শুরুর লাইফে কোনো একটা কারণে, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো ভুল ডিসিশনের কারণে পরীক্ষা দেয় নাই, অথবা পরীক্ষা দিয়ে পায় নাই, বা কোনো সমস্যার কারণে হয়তো বা সে তখন লাইফে ওরকম ডিসিশনটা নিতে পারে নাই। সে হয়তো বা কোনো একটা সময় গিয়ে তার জন্য একটা চান্স থাকলো যে সে আসলে পরবর্তীতে উই ট্র্যাকে আবার ফিরে আসতে পারে। আচ্ছা, আমি বলবো যে মানে এটা তাদের জন্য হেল্পফুল, নট ফর দোজ পিপল যারা হলো যে জাস্ট নর্মালি আছে, সে জাস্ট পাস করলো, এরপরে 1 বছর সময় প্রিপারেশন নিয়ে সে ইজিলি চাইলে হচ্ছে পরের মানে একটা বিসিএসসি টিকে যেতে পারে। আমি বলবো না যে তার অবশ্যই বসে থাকা উচিত 35 বছর পর্যন্ত, এটা কখনোই জাস্টিফাইড হবে না। কারণ সেটা করলে হবে কি, আমাদের দীর্ঘমেয়াদী যেটা আমাদের নিজের পার্সোনাল ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে, নিজের সবচেয়ে ক্ষতি বেশি হবে, নিজের ক্ষতি সবচেয়ে বেশি হবে। এবং সাথে হলো যে আমাদের যেটা দীর্ঘমেয়াদী ওই যে বেকারত্ব সমস্যা, স্টুডেন্টরা হলে যে বেকার হয়ে বসে আছে নিজেরা, এটা হচ্ছে পারবে, এটা কখনো করা উচিত না আর কি আমার মতে। আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে এরকম, যে দেখা যাচ্ছে যে যেহেতু 35 বছর করা হচ্ছে, সেহেতু আগে যেরকম ওই যে যেটা একটু কথিত ছিল যে ফার্স্ট ইয়ার থেকে পড়ে, সেটা এখন না করে মানুষ হয়তো দেখা যাবে যে বিসিএসটার ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো বাড়তে পারে, কিন্তু ডেডিকেশনটা কমে যাবে। কারণ সে ফার্স্ট ডেডিকেশন দিবে যে দ্রুত জব হওয়ার জন্য, কারণ বিসিএস জব হতে যেহেতু অনেক দীর্ঘ সময় লাগে, 2 থেকে 3 বছর বা এরকম লাগে। তো বেশিরভাগ বাংলাদেশি মানুষের দেখা যাচ্ছে যে জব দ্রুত হওয়াটা ইম্পর্টেন্ট হয়ে যায়, রাইট? সো তার কিন্তু এই বর্তমান সিস্টেমে বেশিরভাগ মানুষ কিন্তু মানে অনেক মানুষ, বেশিরভাগ না বললেও অনেক মানুষ কিন্তু শুধু সরকারি জব হবে বলে সে কোনো জব করে না, রাইট? বা এটা করবে বলে। তো এই জিনিসটাতে একটা চেঞ্জেস আসবে বলে মনে হচ্ছে, কারণ হচ্ছে সে তখন ফোকাস করবে, ভাই আমার তো 35 বছর, বিসিএস যদি আমি 35 বছর ট্রাই করি আমি তো চলা সম্ভব না। তো সেক্ষেত্রে আমার এমন হইতে পারে কিনা যে আমি আসলে আগে স্কিল বেসড কোনো একটা শিখে ছোটখাটো প্রাইভেট হোক, যেখানে হোক, নিজে কিছু বা ফ্রিল্যান্সিং হোক, নিজে কিছু করি, প্যারালালি আমি হচ্ছে আস্তে আস্তে বিসিএস ট্রাই করি রেগুলারলি দিয়ে, হয়তো আমার দেরিতে হবে কিন্তু হবে। এরকম চান্সের সম্ভাবনা কেমন? এই চান্স তো মোটামুটি আছে। যেমন আমি যদি আপনাকে আমার নিজের স্টোরিটা একটু করে বলি, সেখানে হচ্ছে আমি 2018 সালের অক্টোবরে হচ্ছে পাশ করি। নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমি আমার নিজের ভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হচ্ছে জয়েন করি, বিকজ তখন আমার আসলে প্ল্যান ছিল আমি বিদেশে চলে যাব। তো ওই সময় থেকে 1 বছরের মতো কিন্তু 1.5 বছরের মতো আমি প্রায় হচ্ছে বুয়েটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, প্রজেক্টে ছিলাম, বেশ কয়েকটা প্রজেক্টের মধ্যে ছিলাম। ওইখান থেকে যখন করোনার কারণে মোটামুটি প্রজেক্ট বন্ধ হয়ে গেল, তখন তো বাসায় চলে আসলাম। তখন ওই যে সবাই যে জব হারাইলো, আমিও তখন মোটামুটি প্রজেক্টের জবটা হারাইলাম আর কি। তো এরপর কিন্তু আমি বাসায় খুব বেশি দিন বসেছিলাম না, আমি কিন্তু চিটাগাংয়ের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে জয়েন করছি। তারপর আমার যেদিন 41তম ভাইবা ছিল, ওই দিনই কিন্তু আমার আরেকটা জবের হচ্ছে জয়েনিংও ছিল। তো এটা আর কখনো হচ্ছে ওপেন স্পেসে বলা হয় নাই। এখানে এটা হচ্ছে আমি ওই যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যেটা ইউসিবি ব্যাংক, ওইখানে আমার যেদিন জয়েনিং ছিল ওই দিনই কিন্তু আমার 41তম ভাইবা ছিল। আমি ভাইবা দিয়ে এসে তারপর ওইখান থেকে দৌড়ায় গিয়ে হচ্ছে জয়েনটা করছি। তো ওই দিন হচ্ছে খুবই মোটামুটি রিমার্কেবল ডে ছিল আর কি। তো এর মধ্যে দেখেন আমি 41-এ জয়েন করার আগে কিন্তু 3টা প্রাইভেট জব হচ্ছে করে ফেলছি।
তো এই জিনিসটা আমি বলবো যে মানুষ আসলে চাইলে করতে পারে, এবং সে যখন প্রিপারেশনটা নিবে, যেমন আমি আপনাকে বললাম না যে আমি আমার 1 বছর মোটামুটি ইনভেস্ট করছি বিসিএস এর প্রস্তুতিটা নিতে, এরপর কিন্তু ওই প্রস্তুতির উপর বেসিস করে আমি 41 দিছি, 43 দিছি, 44 দিছি, এরপর আর দিনে এতটুকুই। এরপর তো আমি যে জবে ঢুকে গেলাম, যখনই আমি 44 দিবেন 43 হবে কি মানে অ্যাকচুয়াল পদ পাবেন কিনা যেটা পছন্দ বা এটার জন্য, রাইট? ওটার জন্য হচ্ছে দিয়েছিলাম আর কি, 3টা দিলাম। এরপরে কিন্তু আমি জবে জয়েন করে ফেলছি, অর্থাৎ আমার রিটেন গুলো শেষ হওয়ার পরে আমি জবে জয়েন করে ফেলছি। তখন আমার কাছে মনে হলো যে আমি প্রথমে একটু জব করছি, তারপরে একটু ব্রেক নিয়ে বিসিএস এর জন্য পড়ছি, তারপর আমি আবার জবে জয়েন করে ফেলছি। মাঝখানে যে আমার 1 থেকে 1.5 বছরের মতো একটা জব ছাড়া টাইম ছিল, ওই টাইমে কিন্তু আমি মোটামুটি বিসিএস এর পরীক্ষাগুলো দিছি আর কি। তো এটা না আসলে খুব বেশি সময় না আর কি। আমার কাছে যেটা মনে হয়, কেউ যদি চিন্তা করে যে আমি আগামী 5 বছরের মধ্যে বেশ কয়েকটা জব করে বিসিএস এর মধ্যে ঢুকে যাব, ইটস অ্যাকচুয়ালি পসিবল আর কি। এই ক্ষেত্রে আপনি বিসিএস এর অন্য কোনো জব ট্রাই করছেন সরকারি? সরকারি অন্য জব ট্রাই করছি বলতে, আমি হচ্ছে ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি হচ্ছে ব্যাংকে হচ্ছে আমার ভাইভাতে হচ্ছে আসে নাই, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি প্রাইভেটে হচ্ছে তখন একটু ফোকাস করতেছিলাম, তো দ্যাটস ওয়াই আমার হচ্ছে গভর্নমেন্টের পরীক্ষা খুব বেশি দেওয়া হয় নাই। আমি শুধুমাত্র হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়েছিলাম, এগুলাই দিয়েছিলাম। কারণ হচ্ছে বারবার পরীক্ষা দেওয়ার জন্য যে আমার ঢাকায় আসা লাগতো না, আমার কাছে ওটা আবার একটু প্যারা লাগতো। আমার কাছে মনে হচ্ছে যাচ্ছে না, ঠিক আছে থাক, আমি এই একটাই দিব, এটাই। আচ্ছা আচ্ছা, একটা দিব, একটাই হয়ে যাবে। তো এটা কি কনফিডেন্স ছিল যে না আমার আসলে হয়ে যাওয়ার চান্স রেট আছে, বা আমার প্রিপারেশন ভালো, এরকম কনফিডেন্স? প্রিপারেশন ভালো অথবা যে বুয়েটে সবাই হয়ে যায় যে এরকম, নাকি হচ্ছে পড়ার প্রস্তুতি ভালো? ওরকম কনফিডেন্সটা ছিল আসলে এরকম যে আমার কাছে মনে হচ্ছিল যদি আমার বিসিএস না হয় তাহলে আমি মনে হয় বাইরে চলে যাব। ওই একটা কনফিডেন্স থেকে আমি হচ্ছে দেশে করলে বিসিএস জব করব, নাইলে দেশে থাকবোই না। না হ্যাঁ, এটাই এই একটা রিজনে হচ্ছে আমি হয় এটা ভালো করে দিছি, আর বাকিগুলোতে হচ্ছে ফোকাস করি না। এখন এক একজনের তো প্রায়োরিটি এক এক রকম। কারো যদি প্রায়োরিটি থাকে যে না আমি দেশেই থাকবো, সেটা যে জবই হোক না কেন, বিসিএস হোক বা অন্য যে কোনো একটা হচ্ছে গভর্নমেন্ট জব হোক, আমি অথবা প্রাইভেট জব হোক, আমি দেশে থাকবো, তার জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু ওই পড়াশোনা গুছানোর যে স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু সেম মোটামুটি। কারণ হচ্ছে কেউ যদি চিন্তা করে যে আমি 1 বছর বা 1.5 বছর হচ্ছে পড়াশোনার পিছনে দিব, তারপর হচ্ছে আমি মানে পরীক্ষাগুলোতে ভালো মতো অ্যাটেন্ড করতে পারবো, বা আমার হচ্ছে এই কনফিডেন্সটা গ্রো করবে যে আমি ভালো মতো পরীক্ষাগুলো দিতে পারবো, তখন সেটা কিন্তু হচ্ছে আলাদা একটা ইস্যু, মানে সেটা কিন্তু পসিবল। এরপরে গিয়ে সে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন অন্য জবে হচ্ছে একটু জয়েন করি বা হচ্ছে ট্রাই করি। তারপর গিয়ে হলো যে গভর্নমেন্টের জন্য হলো যে মানে বিসিএস তো প্রসেস হতেই সময় লাগে, ওই প্রসেসে হলো যে সে অন্যান্য জবগুলো হচ্ছে করতে পারবে। আচ্ছা, আমরা এখন বিসিএস প্রস্তুতির মধ্যে একটু আসি। যে যারা বিসিএস প্রস্তুতি নিবে, এখানে আসলে অডিয়েন্সও আছে আবার বিভিন্ন রকমের। কেউ দেখা যায় 1 বছরের মধ্যে দিবে, কেউ দেখা যায় 1 বার দিছে বা 2 বার দিছে আবার দিবে, আবার কেউ দেখা যায় যে একদম মানে বিসিএস নিয়ে এখনো কিছু জানেন, এরকম তো আছেই। আবার কেউ হচ্ছে না আমি প্রিলিজ সার্কুলার হোক তারপর আমি প্রস্তুতি নিব, এরকমও থাকে, রাইট? এই 2-3 রকমের থাকতেছে। এখন এই 2-3 রকম কিভাবে প্রিপারেশন নিবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখানে এডিশনালি অ্যাড করে রাখি, আপনি আরো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারেন। যে দেখা যায় এই 2-3 রকমের মধ্যে কেউ থাকে যে ভালো প্রস্তুতি সম্পন্ন, আবার কেউ দেখা যায় যে না আমি আসলে মানে ভালো প্রস্তুতি সম্পন্ন বলতে এরকম কেউ আসলে দেখা যাচ্ছে যে বুয়েট, ঢাকা ভার্সিটি এরকম যাদের চান্স পাওয়ার রেশিও অনেক বেশি, আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে চান্স পাওয়ার রেশিও বেশি। দেখা যায় অন্য আবার দেখা যায় কিছু জায়গা থাকে যেখান থেকে চান্স পাওয়ার রেশিও কম, রাইট? সো বিভিন্ন রকমের ক্যান্ডিডেট থাকে। সো কাদের জন্য আসলে কোন সময়ে কি রকম প্রস্তুতি হওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত, কোন ধরনের ক্যাটাগরি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলবো, যদি কারো কোনো নির্দিষ্ট সাবজেক্টে হচ্ছে দুর্বলতা থাকে, যেমন আপনি একটা ডিভিশন বললেন না, ওই ডিভিশন আমি যদি বলি আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের দুর্বলতা হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক সাহিত্য, এই টপিকগুলোতে আমাদের হিউজ দুর্বলতা। হ্যাঁ, এই কারণে আমাদেরকে হচ্ছে অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হয়, এবং ওই একটা স্টাডি করতে আমাদের অ্যাকচুয়ালি টাইম লাগে, অনেক টাইম লাগে। যে টাইমটা আমি হচ্ছে কোভিডের কারণে বাসায় বসেছিলাম, তো তখন তো কোনো জবও ছিল না, কোথাও যাওয়াও যেত না, কিছুই করা যেত না, ওই বসে থাকার বোরিং সময়টাকে হচ্ছে পড়াশোনাতে একটু কাজে লাগাইছিল। তাও আবার এমনি মানে কনভেনশনাল পড়াশোনা না, জাস্ট স্টোরি পড়তেছি, স্টোরি পড়তে ভালো লাগতেছে, এইটাই। তো আমি বলবো যে যারা আনন্দ খুঁজে পাবে তাদের জন্য কিন্তু স্টোরি বা এই ধরনের পড়াগুলো হচ্ছে বেশ ভালো আর কি। তবে কেউ যদি এখন সাপোজ ন্যাশনাল ইউনিভার্সিটির হয়, অথবা ধরলাম যে ডিইউ বা সিইউ, এখন সে যদি হচ্ছে ম্যাথ বা সায়েন্সে একটু দুর্বল থাকে, এটা কিন্তু বেসিক, অথবা ইংলিশে যদি হচ্ছে একটু দুর্বল থাকে, এটা কিন্তু বেসিক। এই বেসিকটা কিন্তু তাকে একটা টাইম নিয়ে হচ্ছে গ্রো করতে হবে। ম্যাথ বা ইংলিশে কিন্তু কেউ হুট করে হচ্ছে যে দক্ষ হয়ে যেতে পারবে না।
কিন্তু আপনার কিন্তু আপনি ব্যাংক বলেন বা হচ্ছে বিসিএস বলেন, সেখানে কিন্তু এই জিনিসটা বেশ লাগে। ব্যাংকে কিন্তু আপনি দেখবেন যে ইংলিশ এবং হচ্ছে ম্যাথে বেশ ভালো হচ্ছে একটা দখল লাগে, না হলে কিন্তু আপনার হুট হুট করে হচ্ছে ধরা খেয়ে যাবে। Right. এটা একটা জিনিস। তো এই যে আপনার কি বলবো, এই সময়টা 1 বছর সময় যদি আমি এখন বলি যে ওর জন্য লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। আবার সে যদি চিন্তা করে যে না আমি হচ্ছে আমার ফুল টাইমটা সুন্দর করে বাজেট করে একদম নিবিষ্ট মনে আমি হচ্ছে যে একদম প্ল্যান করে হচ্ছে এইভাবেই প্রস্তুতি নিব, একটা লং টাইমে হচ্ছে আমি আমার ইংলিশ এবং ম্যাথের বেসিকটা গ্রো করে, আর বাকি টপিকগুলোতে তো আসলে হচ্ছে যে আমি কতটা পড়তেছি সেটার উপরে, যে আমি কত ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ঘেটে পড়তেছি। সেখানে কিন্তু বেসিকটা ওরকম না যে ম্যাথের মতো আমি বুঝতে পারবো না কি হইতেছে, বা ইংলিশের মতো আমি কনফিউজড আসলে কি হওয়া উচিত, এমন কিন্তু না। ওখানে কিন্তু জাস্ট পড়লে সে মোটামুটি বুঝতে পারবে। তো ওই দুইটা পড়ার সিস্টেম একটু ডিফারেন্ট আর কি। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি একটু ন্যাশনাল ইউনিভার্সিটির, আমাকে হচ্ছে আগে থেকেই ম্যাথ এবং ইংলিশের হচ্ছে প্রস্তুতি নেওয়া উচিত, সে যদি আগে থেকে একটু প্রস্তুতি নেয়, সে কিন্তু তখন আমাদের স্টেট যে হচ্ছে চলে আসতে পারবে। কারণ এই ইংলিশ বা ম্যাথটা কিন্তু কঠিন না, কঠিনটা কিন্তু এখানে আসে না। আমি আমার ভার্সিটিতে যে ধরনের ম্যাথ বা ইংলিশ ফেস করে আসছি সেটা কিন্তু এখানে নাই। এখানে আছে হচ্ছে এসএসসি বা এইচএসসি লেভেলে, অ্যাকচুয়ালি তো এসএসসি লেভেলও না, এসএসসি লেভেলে। সো এইখানে যে পড়াশোনাটা সেটা কিন্তু যে কারো পক্ষে, সে যদি সঠিক ওয়েতে প্রস্তুতিটা নেয়, মানে হচ্ছে সাজেশন ভিত্তিক বা হচ্ছে যে টপিক থেকে তার প্রশ্ন আসে এগুলো থেকে অ্যানালাইসিস করে সে যদি প্রস্তুতি নেয়, তার পক্ষে গুছায় আনাও সম্ভব, তার পক্ষে এটাতে একটা ভালো মার্কস ক্যারি করা সম্ভব। এবং এটাই কিন্তু তার মানে, যেমন প্রিলিতে আমি যদি বলি, প্রিলিতে জাস্ট একটা পরীক্ষা, মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা, যেখানে হচ্ছে রিটেন থাকবে। এই পর্যন্ত কিন্তু আমার এটা হচ্ছে কাজে লাগে আর কি, মানে ম্যাথ এবং ইংলিশের বেসিকটা হচ্ছে কাজে লাগে। আর এরপর যখন ভাইবা হবে তখন তো আর আসলে ওভাবে বেসিক কাজে লাগবে না, তখন তো টোটালি হচ্ছে স্পিকিং এর উপর চলে যাবে, তখন তো আর ওটা নিয়ে আর টেনশন করার কিছু নেই। না, এটা ঠিক। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক এখানে আসলে টপিকও অনেক বেশি, আর টপিক বেশি থাকা থেকে কোশ্চেন গুলার র্যান্ডমিসি অনেক বেশি করা যায়, কারণ গ্লোবাল এখানে কোনো বই তো নাই ফিক্সড। তো একটা টপিকেই সে এত বেশি র্যান্ডম প্রশ্ন করতে পারবে, তো এই জন্য প্রশ্ন মানে টপিক কমন পড়লেও প্রশ্ন চান্স পাওয়ার অনেক টাফের বিষয় আছে। কিন্তু ম্যাথ বা ইংলিশের ক্ষেত্রে সে যদি ওই টপিকে দক্ষ হয়, সেক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার সে মিস করার চান্স রেট নাই। কারণ সে যেহেতু কোশ্চেনে মার্কস সবচেয়ে মানে পূর্ণ মার্কস ক্যারি করার মতো সম্ভাবনা থাকে, সেজন্য কেউ যদি এইসব সাবজেক্টে দুর্বল থাকে এবং সে যদি এগুলা যদি সে ব্যাকআপ না করে বাংলাদেশ আন্তর্জাতিকে যায়, তাহলে কিন্তু সে আসলে ভালো করতে পারবে না। কারণ এগুলা যদি ভালো করে যায়, রাইট? কারণ আমি নিজেও কিন্তু বিসিএস ক্যান্ডিডেট না, আমি কোনো পরীক্ষা দিই না, আমি জাস্ট আপনার কথাগুলো একটু শর্টে বলতেছি আবার। তো এই বিষয়গুলো তারপর সে যদি হচ্ছে কি বলে যে এরপরে যদি সে বাংলাদেশের আন্তর্জাতিক বা যেসব সাবজেক্ট আছে এগুলো থেকে পড়াশোনা করে, এবং সেগুলো যদি সে আগে আইডেন্টিফাই করে যে আমার আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসে, এবং সে যদি এটা পিক করতে পারে যে আমার বিসিএস সে যদি বিসিএস এর বাইরে অনেকে পরীক্ষা দেয়, তো যেই পরীক্ষা দিবে সেই পরীক্ষা আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসে। কারণ আমি বিসিএস এর প্রিপারেশন নিলাম, আমি দেখা যায় অন্য একটা পরীক্ষা দিলাম, আমার তো প্রশ্ন কমন আসে নাই, তখন যদি আমি বলি যে ভাই আমি তো একটা বইয়ে দেখছিলাম এরকম এরকম, না বিষয়টা তো এরকম না, সেটাকে আগে পিক করতে হবে আমি আসলে কি পড়বো, রাইট? কোন পরীক্ষার জন্য কি বইটা পড়বো বা কোন পরীক্ষাতে কি আসে ওই জিনিসটা যখন সে পিক করে ফেলতে পারবে, তার জন্য প্রস্তুতিটা অনেক স্মার্ট হয়ে যাবে। আর তার যখন একবার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকবে, তখন কিন্তু ওই পিকিংটা ইম্পর্টেন্ট জাস্ট তার জন্য। ব্যাকগ্রাউন্ড জানা একটা পার্ট, আর একটা হচ্ছে তার জন্য যে পিকিংটা, যেটা নিয়ে আপনারা কাজ করছেন আর কি, যে আপনারা বের করে দিচ্ছেন বা আপনাদের বইতে হলো যে আপনারা বা আপনাদের কোর্সে হচ্ছে আপনারা এটা রাখছেন যে কোন টপিক থেকে হচ্ছে তার প্রশ্নটা আসবে, রাইট? এবং সে ওই টপিকের সিমিলার প্রশ্ন আরো বেশি প্র্যাকটিস করা উচিত, রাইট? এবং সেগুলা কিন্তু আমরা ভিডিও আকারে, যে আপনি ভিডিও আকারে রেকর্ড করা এখন প্ল্যান করতেছি আমরা, যে ভিডিও আকারে জিনিসগুলো রেডি হবে, সেই ভিডিওগুলো যদি তারা প্র্যাকটিস করে তাহলে কিন্তু এক্সপ্লেনেশন তাদের ইজি হয়ে যাবে, এবং সিমিলার যদি প্রশ্ন আসে সে কিন্তু বুঝবে যে যেহেতু এই টপিক আমার পড়া লাগবে, এই টপিকে আমি দক্ষ, আমি কিন্তু পরীক্ষায় 200 মার্ক পাওয়ার দরকার নাই বিসিএস এ, আমার পরীক্ষায় দরকার 120 মার্ক বা প্রিলি পাস করা, রাইট? তো যেহেতু আমি প্রিলি পাস করব, সেহেতু আমার যেসব আমি 130 পাওয়ার জন্য যেটুকু পড়া লাগে ওই টপিকগুলোয় পূর্ণ দক্ষতা লাগবে, কারণ ওই টপিক থেকে একটা প্রশ্ন আসছে ওইটা পারা উচিত আমার। মানে বিষয়টা হচ্ছে এরকম, সে সাপোজ ব্যাকগ্রাউন্ড স্টাডি অনেক করলো, হ্যাঁ, কিন্তু সে যদি মেইন টপিক যেখান থেকে প্রশ্ন আসে সেটা যদি প্র্যাকটিস করে না যায়, তাহলে কিন্তু তার লাভ হবে না। তো ওইটাই হলো যে আমি আবার এসে একটু ফোকাস করবো আর কি, যে সে যখন প্রস্তুতিটা নিচ্ছে
তার একটা জিনিস মাথায় রাখা উচিত যে তার প্রস্তুতিটা হচ্ছে স্মার্ট হওয়া উচিত। আমি বলবো না যেটা অনেক লেংদি হওয়া উচিত, কারণ লেংদি হলে জিনিসটা হচ্ছে একটু মানুষের ইন্টারেস্ট কমে যায়, কারণ মানুষের ফোকাস তো আসলে এখনকার সময়ে বেশি দিন বা বেশিক্ষণ একটা টপিকে ফোকাস থাকে না। সো কেউ যদি মনে করে যে আমি আসলে অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি করতেছি কিন্তু মেইন টপিকটা তো আমি পড়তে ভুলে গেলাম বা মেইন টপিক আমি মিস করে গেলাম, সাপোজ আজকে হচ্ছে আন্তর্জাতিকের আমি কিছু একটা পড়তেছি, সাপোজ আন্তর্জাতিকের আমি অনেক ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্টাডি টপিক নিউজ সবকিছু ঘেটে ফেলছে, কিন্তু মেইন টপিকটা আমি হচ্ছে ওভাবে পড়তে পারিনি, তাহলে কিন্তু আমার পরীক্ষাতে ভালো করতে পারবো না। তো পরীক্ষাতে ভালো করার জন্য আমার কিন্তু প্যারালালি দুইটা জিনিস একটু মাথা দিতে হবে। একটা হলো যে আমাকে ব্যাকগ্রাউন্ডও একটু পড়তে হবে বা জানতে হবে, কিন্তু আমাকে যেখান থেকে প্রশ্ন আসবে সেই টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করে সেখান থেকে কিন্তু মোটামুটি পড়তে হবে এবং হচ্ছে সেখানে আগে দক্ষতাটা অর্জন করে ফেলতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার প্রথমত হচ্ছে আমরা টপিক ভিত্তিক বাইরে বর্তমান যে বই বা সিস্টেম গুলো আছে সেই ক্ষেত্রে আপনার বইয়ের সাজেশন কি, যারা নতুন একদম প্রথমবার বিসিএস দিবে বা যারা বিসিএস নিয়ে জানেই না, বিসিএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে বইয়ের সাজেশন কি? আচ্ছা, বিসিএস এর বই কিন্তু আমাদের এই যে বাংলাদেশে যদি হচ্ছে আমরা বলি, বাংলাদেশে কিন্তু নির্দিষ্ট বই ওভাবে বলা যায় না, কারণ হলো যে তাকে মুক্তিযুদ্ধের ইতিহাসও জানতে হবে, আবার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়েও হচ্ছে অনেক কিছু জানতে হবে, যেমন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা থাকে বা এগুলোও কিন্তু জানতে হবে, আবার হলো যে অনেকগুলো রিসেন্ট টপিক থেকেও হলো যে কিন্তু প্রশ্ন আসে, তো এগুলো নিয়ে কিন্তু অনেক বই আছে। এখন কথা হলো যে আমি যদি হচ্ছে মুক্তিযুদ্ধ বা এই টপিক থেকে হচ্ছে সাজেস্ট করি কতগুলো বই আসবে, সেখানে কিন্তু আমার আবার হচ্ছে রিসেন্ট টপিক গুলো হচ্ছে নাই, আবার হচ্ছে কিন্তু মানে এখানে হচ্ছে অনেক কম্বিনেশনস অফ বই আছে আর কি। আবার যদি হচ্ছে আমরা শুধুমাত্র কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা যদি আমরা পিক করতে যাই, তখন কিছু যেমন দেখা যাবে যে আমরা যেমন আপনাদের যে বইটা সেখানে কিন্তু আমাকে কোন টপিক থেকে এর আগে প্রশ্ন আসছে, এরপরে হচ্ছে কোনটা থেকে আসতে পারে বা সাজেশন, সেটা দেখে কিন্তু আমি একটা জিনিস আন্দাজ করতে পারবো যে আমার এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এটা থেকে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আগে ভালো মতো জানতে হবে, মানে ব্যাক এন্ড ফোর্থ করে হচ্ছে যে একটু অ্যাডজাস্ট করা আর কি, যে কোন টপিকটা আমার আসলে জানতে হবে, বেটার জানতে হবে এইভাবে আর কি। আর আন্তর্জাতিকে যেমন হচ্ছে মিরাজ গাজীর হচ্ছে একটা মোহাম্মদ মিরাজ মিয়া, ওনার হচ্ছে একটা বই আছে যে আন্তর্জাতিক হচ্ছে অ্যানালাইসিস আর কি, তো ওই বইটা কিন্তু মোটামুটি আন্তর্জাতিকের বলতে গেলে বেসিক, এমন না যে ওটা থেকে প্রশ্ন আসবে, কারণ হচ্ছে আপনি যখন ওই বেসিকটা পড়বেন, তারপর যখন আপনাদের বইতে হলো যে যেভাবে আমি টপিকের থেকে দিয়ে দিলাম যে এখান থেকে হচ্ছে এভাবে প্রশ্ন আসছে বা এই টপিক থেকে এতটা প্রশ্ন আসছে, তখন কিন্তু আমি মোটামুটি আন্দাজ করতে পারবো যে আমার টপিকটা কি। আর ওই বইটা আমরা যখন হাতে নিব, আমরা দেখবো যে ওখানে হলো যে বিশাল অ্যানালাইসিস বা হচ্ছে যে বিশাল হচ্ছে একটা স্টোরির বর্ণনা, ওই স্টোরির বর্ণনা জাস্ট স্টোরি হিসেবে মাথায় রাখতে হবে, এমন না যে ওটা একদম মুখস্থ করে ফেলা পসিবল, জাস্ট স্টোরিটা আমরা জানবো, দ্যাটস ইট। তো এই মানে বইয়ের সাজেশন যখন আমি দিতে যাবো, তখন কিন্তু দেখা যাবে যে মানে অডিয়েন্সের কাছে মনে হয় যে আমি অনেক বেশি কিছু বলে ফেলতেছি বা অনেক বেশি পড়া বলতেছে। ইস্যুটা কিন্তু এটাই, পড়া কিন্তু অনেক, কিন্তু আমাকে এটা গুছাইতে হবে, স্মার্ট ওয়েতে গুছাইতে হবে। এই যে আপনি বললেন না যে হচ্ছে অন্যান্য ভার্সিটির সাথে হচ্ছে বুয়েটের তুলনা, বা হচ্ছে যে বুয়েট বললাম না আমি, যে হচ্ছে যে যারা চান্স পাচ্ছে ওদের সাথে হচ্ছে যে অন্যদের সাথে একটু যখন আপনি তুলনা করতে যাবেন, দেখবেন যে সেম প্রস্তুতি সবাই নিচ্ছে, একজন হচ্ছে একটু স্মার্টলি নিচ্ছে, আরেকজন হচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছে যে আচ্ছা এতগুলো পড়া আমি কিভাবে শেষ করবো, হতাশ হয়ে যায়। ওই হতাশটা হচ্ছে হওয়া যাবে না, আমাকে হচ্ছে ফোকাস থাকতে হবে। ফোকাস না থাকলে কিন্তু পড়া আসলেই অনেক, বাট ফোকাস না থাকলে আমার হচ্ছে হতাশা হচ্ছে এবং আরো সে নিজে পিছিয়ে যাবে আরো। ফোকাস থাকলে কিন্তু তার পড়া মানে পড়া অনেক, কিন্তু সে একটা স্ট্রাকচারে চলে আসবে। রাইট। আচ্ছা, একটা ভালো সাজেশন দিচ্ছেন এখানে যে কিভাবে আসলে তাদের কোন বইগুলাতে কি করা উচিত। আচ্ছা, আর যারা হচ্ছে ধরেন ইসের পরে প্রস্তুতি শুরু করে, যে একটা সার্কুলারে পরে অনেক এরকম দেখা যায়, ওই যে লাস্ট 6 মাসে, এই 6 মাসের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আচ্ছা, 6 মাসে যখন কেউ একটা প্রস্তুতি নিতে যাবে, আমি বলবো যে তার পক্ষে ম্যাথ, সায়েন্স এগুলোতে আসলে ইংলিশ এগুলোতে আসলে বেসিক গ্রো করার মতো খুব বেশি টাইম থাকবে না। কারণ আপনি দেখবেন যে ম্যাথে অনেকগুলো ক্লাস নেওয়া লাগে, ইংলিশে অনেকগুলো ক্লাস নেওয়া লাগে, তো এতগুলো ক্লাস করে শেষ করে তারপর সে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক কখন পড়বে, তত টাইমই থাকবে না। সো আমি বলবো কেউ যদি মনে করে যে সে ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলোতে বেশ ভালো, তাকে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে তারপর হচ্ছে যে সাহিত্য এটাই পড়তে হবে, তার পক্ষে পসিবল হবে। সে হচ্ছে যে ওগুলো থেকে মোটামুটি পড়ে টপিক অ্যানালাইসিস করে মোটামুটি কিছু জিনিস শিখে মোটামুটি একটা প্রফিসিয়েন্সি হচ্ছে সে অর্জন করে পরীক্ষাতে বসে যেতে পারবে। আমি বলবো না যে এর মাধ্যমে সে ক্র্যাক করতে পারবে, বাট পারার সম্ভাবনাটা বাড়বে এইভাবে যদি সে দেখে। হ্যাঁ। আরেকটা হচ্ছে মডেল টেস্ট বা এক্সাম,
এটার গুরুত্ব কি? লাইক কেউ অনেকে হচ্ছে যে মডেল টেস্ট দেয় না অনেকে, বা এক্সাম দেয় না, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তাকে কি কোনোভাবে হেল্প করে মডেল টেস্ট বা এক্সাম দিতে? অবশ্যই অবশ্যই, প্রিলিতে কিন্তু মডেল টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। প্রথমত ইম্পর্টেন্ট এটার জন্য যে কেউ যদি একদম কোনো মডেল টেস্ট না দিয়ে পরীক্ষার হলে যায়, সে যেটা করবে সেটা হচ্ছে একদম সিলি মিস্টেক করবে, যেটা করারই তার কোনো দরকার ছিল না, ওই সিলি মিস্টেকও সে হচ্ছে করবে, যেটার কারণে এখানে তো একদম 50% মার্কস হচ্ছে কাটা যায়, নেগেটিভ মার্কিং হয়, তো কোনো দরকার তো নাই। আরেকটা হচ্ছে আপনাকে কত পাওয়ার জন্য কত দাগাইতে হবে। ওই যে ছোটবেলায় আমরা একটা নৌকার অঙ্ক করতাম না, তাকে যদি হচ্ছে 90 ডিগ্রি যেতে হয়, সে কিন্তু 90 ডিগ্রিতে যাত্রা করলে 90 ডিগ্রি যেতে পারবে, তাই 120 ডিগ্রিতে যাত্রা করতে হবে। তো এই জিনিসটা এরকম, আপনাকে আগে জানতে হবে যে আপনি কতটা দাগালে কতটার মতো মোটামুটি ভুল করেন এবং হচ্ছে আপনি কত পাবেন। আমি আমার কেসে যেটা দেখছিলাম, আমি যখন 41তম পরীক্ষা দিচ্ছি, তো আমাদের তো বললাম না যে সবকিছু অনলাইনে ছিল, কারণ তখন হচ্ছে যে কোনো কোচিং এ অফলাইনে গিয়ে ক্লাস করা যেত না, এরকম সিচুয়েশন ছিল, সবই বন্ধ ছিল আর কি। তো আমার তো অনলাইনে পরীক্ষা দিতে হতো, কিন্তু সিচুয়েশনটা কিন্তু একটু সমস্যা আছে। অনলাইনে যদি আমি পরীক্ষা দেই, আমি কিন্তু অফলাইনে যে বইতে ভরাট করবো ওই ফিলটা হচ্ছে পাওয়া যায় না। তো পরে হচ্ছে আমি একটা এরকম হচ্ছে শীট কিনে আনলাম, যে আমি কয়েকটা পরীক্ষা নিজের হাতে হচ্ছে বাসায় বসে দিব। সেখানে আমি যেটা দেখলাম, আমি মোটামুটি যদি 150-55টার মতো দাগাই, তাহলে হচ্ছে আমি নেগেটিভ পেয়ে একটু কাটাকুটি করে 120-এর আশেপাশে পাই। কিন্তু আমি যদি 130-35 এরকম যদি দাগাই, তাহলে কিন্তু আমার মার্কস কমতে কমতে 110 আরো কমেও যায়, হঠাৎ করে 105-6 হয়ে যায়। তাহলে কিন্তু জিনিসটা রিস্কি। ওই পরীক্ষাগুলো দিয়েই কিন্তু আমি বুঝতে পারছি যে আমার আসলে অপটিমাম কত দাগাইতে হবে। এখন এক একজনের জন্য স্ট্র্যাটেজি এক এক রকম। কেউ চিন্তা করতে পারে যে আমি 135টাতে 135টাই হচ্ছে ঠিক দাগাবো, এটা কারো স্ট্র্যাটেজি হইতেই পারে। এটা আমার স্ট্র্যাটেজি ছিল না, কারণ আমার কাছে মনে হতো যে বিসিএস এমন কিছু প্রশ্ন আছে যেটা আপনি ভুল হবে না, আপনি একদম কনফিডেন্টলি ঠিক দাগাইছেন, কিন্তু এসে দেখলেন যে ভুল, এটাও হয়। মানে আপনি কনফিডেন্ট যে আপনি দাগাইছেন যে ঠিকই আছে, ভুল করলে তো -0.5, হ্যাঁ ভুল করলে আবার -0.5। তো এরকম ভাবে আমি যখন কম দাগাবো, তখন কিন্তু আমার যে এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, অর্থাৎ আমি একদমই কনফিডেন্ট হয়ে দাগাইছি, সেটাও হচ্ছে ভুল হয়ে গেছে কোনো একটা কারণে, তখন কিন্তু আমার হাতে খুব বেশি রিটেনশন মার্কসটা থাকে না আর কি, যে আমি আচ্ছা আমি তো এত দাগাইছি, আমি এতটা ভুল করতে পারবো, অসুবিধা নেই, এরকম কিন্তু থাকে না আর কি। তো এই কারণে আমি হচ্ছে যে ওই স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম, মোটামুটি 155 থেকে 60টার মতো হচ্ছে দাগালে, আমি যদি ভুলও করি কাটাকুটি করে হলে যেত থাকে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার যখন 160-এর প্রিপারেশন নিতে হবে বা 160 আপনাকে পেতে হবে, আপনাকে তো অনেকগুলো টপিককে হচ্ছে কভার করতে হবে। আপনাকে ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলোতে প্রথমত বেসিক হচ্ছে আপনার দক্ষতা, এখানে আপনার কোনো ভুল করা যাবে না। আবার হচ্ছে আপনাকে সাহিত্য, জিকে এগুলো থেকেও হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্কসকে হচ্ছে উঠাই আনতে হবে, এবং এখানে বাদ দেওয়ার মতো টপিক হচ্ছে তখন খুবই কমে যায়। যেমন আমি হচ্ছে কিন্তু তখন নৈতিকতা হচ্ছে বাদ দিতাম, কারণ হচ্ছে নৈতিকতাতে আমার যেটা হইতো, আমি যদি হচ্ছে যেটাই দাগাইতাম, ওটা কোনো একটা কারণে, অদ্ভুত একটা কারণে এটা ভুল হয়ে যেত। আমি নৈতিকতায় তো এরকম বেশিরভাগ প্রশ্ন যে কোনটা সঠিক অ্যানসার, এটাও সঠিক মনে হয়, এটাও সঠিক মনে হয়, একটা দাগাইছেন যেটা দাগাইছেন সেটাই মনে হচ্ছে যে ভুল। এক্স্যাক্টলি। আমি এটা আবার ফাইন্ড আউট করছি হচ্ছে ওই যে বাসায় যে মডেল টেস্ট দিছে সেটা থেকে, যে হচ্ছে আরে আমি তো যেটাই দাগাই কিভাবে যেন ভুল হয়ে যায়। পরে আমি রিস্ক নিলাম না, আমি ভাবলাম যে নৈতিকতার 10 আমি বাদ দিব। আচ্ছা। তো এরপর অন্য টপিক থেকে আর বাদ দেওয়ার মতো কিছু ছিল না। আমি আবার আরেকটা ছোট্ট ট্রিক হচ্ছে ইউজ করছিলাম, সেটা হচ্ছে আমি যে কোনো ধরনের সংখ্যা, যেখানে আমার অনেক বড় বড় সংখ্যা হচ্ছে মনে রাখতে হবে, সাপোজ আমাকে বললো যে বাংলাদেশের জিএনআই কত, জিডিপি কত, এই ধরনের সংখ্যাগুলোতে কিন্তু একদম রিসেন্ট থেকে প্রশ্নটা আসে। আমি করতাম কি, আমি ওই প্রশ্নটা বাদ দিতাম, কারণ হচ্ছে সংখ্যা যদি মুখস্থ করতে হয়, আপনাকে একদম লাস্ট মোমেন্টে মুখস্থ করতে হবে, আবার আপনাকে শিওর হইতে হবে যে ওটা ঠিকই আছে, আবার হলো যে আপনি হঠাৎ যদি ভুলে যান তাহলে আর আনসার করতে পারবেন না। তো আমি করতাম কি, আমি ওটা একদম বাদ দিয়ে দিতাম, বা আমি একটা খাতায় লিখে রাখতাম যে এই প্রশ্নগুলোর আনসার আমাকে একদম লাস্ট মোমেন্টে দেখতে হবে, তখন আমি জানবো, অথবা আমি এগুলো বাদ দিব। ওটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল। আরেকটা স্ট্র্যাটেজি যদি আমি বলি আপনাকে, আমি যেটা করতাম আর কি, সাপোজ আমার একটা প্রশ্ন যেখানে আমি দুইটা অপশনের মধ্যে কনফিউজড, আমি কোনটা দাগাবো, দুইটা অপশনের মধ্যে হচ্ছে কনফিউজড, বা সাপোজ আমি 3টা অপশনের মধ্যে হচ্ছে কনফিউজড। ইন দ্যাট কেস আমি বলবো যে কাউকে যদি হচ্ছে ডিসিশন নিতে চাই, তার হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন, মানে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক এটা হচ্ছে অ্যাপ্লাই করা পসিবল আর কি, যেখানে হচ্ছে আপনি একটু লজিক্যালি ডিসিশন নিতে পারেন যে কোন ঘটনাটা আসলে ঘটতে পারতো, বা কিন্তু তবে এটা করার জন্য তার কিন্তু ওই জিনিসে ওই টপিকে একটা এক্সপার্টিস হতে হবে, বা হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ হচ্ছে থাকতে হবে, কে কি করতে পারতো বা
কার আসলে কি করার কথা, এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু আপনার আনসার দিতে হলে মানে গেস করতে হলে গেস করতে হলে আপনাকে হচ্ছে কিন্তু টাইমও যাবে, আবার হলো যে তার ওই ব্যাকগ্রাউন্ড নলেজটা হচ্ছে লাগবে। তার যদি নলেজটা থাকে তাহলে কিন্তু সে প্রসেস অফ ইলিমিনেশন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এই সবগুলোই কিন্তু আপনার কাজে লাগবে হচ্ছে যে ওই আপনি যখন 150-60 কে হচ্ছে টার্গেট করবেন যে আমাকে এত হচ্ছে দাগাইতে হবে যাতে আমার কাটাকুটি করে 130-এর মধ্যে থাকে, তখন হচ্ছে যেগুলো হচ্ছে কাজে লাগে। বুঝতে পারছি। তার মানে তাকে আগেই হচ্ছে সামারি হচ্ছে এটাই আপনার কথা, যে তাকে আগে পিক করতে হবে যে আমি আসলে কাট মার্ক 120 মার্ক যদি ধরে নিলাম, সেক্ষেত্রে আমাকে আসলে কতগুলো দাগাইলে আমার 120 মার্ক থাকে, রাইট? আমার যদি 120টা দাগাইলে 120টা থাকে তাহলে আমি 120টার প্রস্তুতি নিব, আর যদি আমার 150টা দাগাইলে 120 থাকে তাহলে আমি 150টা দাগাইতে হবে, কারণ আমার হয়তো 10টা-15টা ভুল যাবে, মাইনাস মার্কিং সহ 120 আসবে, রাইট? তো এই ক্যালকুলেশনটা সে বারবার মডেল টেস্ট বা এক্সাম দিয়ে সে আইডেন্টিফাই করতে পারে, রাইট? তার মানে মডেল টেস্টের কোনো বিকল্প নাই মানে ফাইনাল চান্সের জন্য। আর মডেল টেস্টে তার মানে যত বেশি সাবজেক্ট টেস্ট বা মডেল টেস্ট এগুলো দেওয়া হয় তত তার প্রস্তুতিতে ভালো হবে। এবং এটা কিন্তু তার আরেকটা জিনিসও হেল্প করে, রাইট? এটা সে কিন্তু যখন সে টপিক ভিত্তিক প্রস্তুতি থাকে সে কিন্তু নিজেও তখন এই জিনিসটা ক্যাপচার করতে পারবে, যে টপিক যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে দেখবে যে সে ওই পরীক্ষায় ওই মডেল টেস্টের প্রশ্ন বেশি থাকার কথা, রাইট? এটা তো হবে। আরেকটা জিনিসও এখানে হয়, সেটা হচ্ছে সে যখন টপিক বেস প্রিপারেশনটা নেয় বা প্রস্তুতিটা পরীক্ষা দিয়ে হচ্ছে যাচাই করে দেখে আর কি নিজেকে, তখন হয় কি, মানে এটা আমার সাথে হয়েছিল আর কি অনেকবার। দেখা যেত আমি যদি একটা প্রশ্নে হচ্ছে ভুল দাগাই বা ভুল করি, এটা আমি আলাদা করে লিখে রাখতাম খাতায় যে আমার হচ্ছে এটা ভুল হয়েছিল, কারণ হচ্ছে দেখা যেত পরবর্তীতে কোনো একটা সময় আমি গিয়ে আবার সেম মিস্টেকটাই হচ্ছে করতে যাই, তো ওটা যাতে না হয়। আমাদের কিন্তু এই অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটে এই সিস্টেমটা আছে। ধরেন এই যে টপিক ভিত্তিক পরীক্ষা তো সে দিবেই বা মডেল টেস্টও দিবে, সে যদি কোনো কোশ্চেন থাকে ফেভারিট লিস্টে রাখা দিবে যে কোশ্চেন ভুল হয়, এই টপিকের প্রশ্ন ভুল হয়, এবং সে কিন্তু জানে তার কোন টপিক ইম্পর্টেন্ট। সে অনেক টপিক থেকে ভুল করতে পারে, কিন্তু সে ওইগুলোই মার্ক করা উচিত যে গুরুত্বপূর্ণ টপিক থেকে যেগুলো ভুল করে। তো সেটা কিন্তু সে আমাদের অ্যাপে করতে পারতেছে। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। হ্যাঁ, কারণ দেখা যায় অনেক প্রশ্ন তো সব অনেকগুলোতে ভুলে যেতে পারে, সব ভুলে যাওয়া তো তার মনে রাখার দরকার নেই। গুরুত্বপূর্ণ টপিকের ভুলে যাওয়া তার মনে রাখা দরকার, রাইট? সেগুলো সে আলাদা করে আইডেন্টিফাই করতে পারতেছে কিন্তু, এবং মেমোরাইজিং যে এটা সেটা অ্যাপ্লাই করতে পারতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ আপনি এখন যেটা বললেন এটা আমি হচ্ছে আগে মানে আপনারা তো হচ্ছে ডিজিটালি করতেছেন, আমি ওটা হচ্ছে অ্যানালগ ওয়েতে করছি আর কি, খাতায় লিখে, যে হচ্ছে আমি এই টপিকে ভুল করছি, তো পরবর্তী ভুলও আমি এরকমই কিছু একটা করতে পারি, তাহলে আমাকে এটা নিয়ে একটু বেশি করে পড়তে হবে। নেক্সট বার আমি প্রশ্নের আনসার করার সময় সতর্ক থাকবো যে এটা এখানে ভুল হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি একটা মানে আমাদের এখান থেকে আশা করি গেস্ট আইডিয়া করতে পারবে আসলে বিসিএস এর জন্য সে কিভাবে প্রস্তুতি নেবে বা কি রকম হওয়া উচিত, রাইট? এখন আরো কিছু কমন কোশ্চেন থাকে, যেরকম অনেকে দেখা যাচ্ছে যে অনেকে রিটেনের প্রস্তুতি আগে থেকে শুরু করে দেয়, বা অনেকে এরকম বিভিন্ন জায়গায় প্যাকেজ বা কোর্সে ভর্তি হয় যে প্রিলি প্লাস রিটেন, রাইট? সো আসলে দেখা যাচ্ছে যে সে আসলে প্রিলি চান্স পাবে কিনা তার কোনো সম্ভাবনা এখনো তৈরি হয় নাই। আবার কেউ আছে কনফিডেন্ট যে আমি প্রিলি চান্স পাবো, রিটেনে চান্স পাবো, সেটা একটা ডিফারেন্ট কেস। তো আমি জেনারেল কেস হিসাব করতেছি যে তার আসলে তো রিটেনের এখনো চান্স পাওয়ার মানে সিউরিটি নেই। সেই ক্ষেত্রে তার কি আসলে ওই রকম প্যাকেজগুলো তার জন্য কেমন গুরুত্বপূর্ণ, নাকি ওইগুলা শুধু যে কনফিডেন্ট ফ্রিলি চান্স পাবে প্রথমবার মানে ওইবারই তারই আসলে প্রিলি প্লাস লিখিত ভর্তি হওয়া উচিত, কারণ তার তো ফোকাসে কোনো সমস্যা হয় কিনা, বা আপনার সাজেশন কি? আচ্ছা, আমার যেটা সাজেশন থাকবে, কারো যদি মনে হয় যে আমি আসলে একটু পিছায় আছি বা আমার আসলে অনেক বেশি বেসিক বিল্ড আপ দরকার, বা আমি আসলে অনেক বেশি টাইম আসলে শুধুমাত্র বিসিএস এর প্রস্তুতির জন্য ইনভেস্ট করতে পারবো না, এটা যদি হয় তাহলে আমি বলবো যে তার প্রথমত প্রিলিতে ফোকাস করা উচিত। কারণ যদি সে মিনিমাম ক্রাইটেরিয়া পর্যন্ত না যেতে পারে, তখন যদি আমি তাকে একটা বিশাল, যেমন একটা সে প্রিলিতে থাকলে সে আসলে একটা পুকুরে থাকতো, কিন্তু সে রিটেনের প্রস্তুতি মানে সে অ্যাকচুয়ালি সমুদ্রে গিয়ে পড়বে। এখন আমি যদি শুরুতেই তাকে সমুদ্রে ফেলাই দিই, সে কিন্তু জাস্ট ভয় পেয়ে যাবে। তো তারপরেও আমি দেখলাম যে যেই প্রিলি প্লাস রিটেন কোর্সগুলো হয় আর কি মোটামুটি, সেখানে আমি যেটা দেখলাম যে ওরা আসলে রিটেনের জাস্ট একটা ধারণা দেয়, খুব বেশি যে রিটেন পড়ায় ফেলে এমন না। বাট এটা ট্রু, যদি অ্যাকচুয়ালি কাউকে প্রিলি পাশের আগেই রিটেন পড়ায় ফেলা হতো তাহলে দেখা যেত যে সমুদ্রে আছে এবং সে আর কখনোই বিশেষ পাস করতে পারতো না, এটুকু ফর শিওর। তো প্রিলি তার অবশ্যই প্রথমে একটা কি বলবো মানে মিনিমাম ক্রাইটেরিয়া তার হচ্ছে যে ফিল আপ করার জন্য, বা মিনিমাম একটা স্টাডি হলো যে তার প্রথমে করা উচিত আর কি। সেটার জন্য বলবো যে প্রিলি কোর্স ইজ গুড ফর দেম। আর যদি কেউ মনে করে যে না আমি আসলে কনফিডেন্ট এবং আমাকে একবারই বিসিএস পাস করে ফেলতে হবে এবং আমি 1 বছরের
মধ্যে আমি এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখানে দিব। কেউ যদি এরকম হচ্ছে ডেডিকেটেড হয় তার জন্য আমি বলবো যে প্রিলি প্লাস রিটেন কোর্স ইজ ভেরি গুড, কারণ হচ্ছে সেখানে সে রিটেনেরও একটা মানে হচ্ছে আইডিয়া পেয়ে যাবে, এবং সে যখন রিটেনের প্রস্তুতিটা তখন গিয়ে নিবে, অর্থাৎ প্রিলির পরে, প্রিলি রেজাল্টের আগেই তো সে আসলে নেওয়া শুরু করবে, সেটা আসলে প্রিলি পরীক্ষা দেওয়ার পর দিন থেকেই শুরু করবে। তো তখন হলে যে তার আর ওই টাইম ল্যাগটা হয় না আর কি, যে সে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে গুছাবে, প্রথমে জানতে হবে, বিভিন্ন দেখবে বিভিন্ন কোচিং এ কি বলে না বলে, এই করতে করতে সে যে 2-3 সপ্তাহ খেয়ে ফেলতো, ওই টাইমটা ওই টাইমটা সেভ হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা একটু আগে মডেল টেস্ট নিয়ে কথা বলছি, তো মডেল টেস্টের আসলে সংখ্যাটা কিরকম হওয়া উচিত? লাইক কেউ হয়তো চিন্তা করতে পারে আমাদের কথা থেকে যে আসলে হ্যাঁ ঠিক আছে, আমি তো 10টা মডেল টেস্ট দিছি বা 5টা মডেল টেস্ট দিছি, হ্যাঁ না পেনা আমার আর লাগবে না, মানে অনেকে এরকম হয় না। তো এটা আসলে একজন নতুন, মানে যে একজন নতুন প্রথমবার বিসিএস দিবে, বা যে হচ্ছে গিয়া একজন সাধারণ স্টুডেন্ট, নট যে মানে একদম যে কনফিডেন্ট লেভেলে, অনেক হাই কনফিডেন্ট লেভেলের স্টুডেন্ট না, তার জন্য আসলে একটা এভারেজ নাম্বার অফ মডেল টেস্ট কিরকম হতে পারে? সেটা কি 100 বা এরকম একটা আইডিয়া, বা কিরকম হওয়া উচিত আর কি আপনার মনে করেন? মানে ওটা কি ফুল বিসিএস এর 200 নাম্বারের নাকি ফ্রি 200 মার্কের কিরকম হওয়া উচিত? আর যদি আলাদা আলাদা হিসাব করেন সেই ক্ষেত্রে মানে একটা আইডিয়া আর কি, সাজেশন যে তোমার অ্যাট লিস্ট এরকম হওয়া উচিত। আচ্ছা, আমি যদি বলি 200 মার্কসের জন্য অ্যাকচুয়ালি তার 5টা মডেল টেস্ট ইজ এনাফ। আচ্ছা, মোর দেন এনাফ আমি বলবো, কারণ হচ্ছে সে 200 মার্কসের যে হচ্ছে পরীক্ষাটা দিবে, ওটা কিন্তু সে দিবে তার ফুল প্রিপারেশনের পরে। ওকে, ফুল প্রিপারেশনের আগে তো আর সে 200 মার্কসের পরীক্ষা দিতে লাভ নেই। আর সাবজেক্ট টেস্টের অ্যাকচুয়ালি কোনো রকম নির্দিষ্টতা নাই আমি বলবো, কারণ এটা তার টপিকের উপর দক্ষতা অর্জনের পরে দেওয়ার কথা। এখন সাপোজ সে একটা টপিক হচ্ছে পড়লো, ওই একটা টপিকের উপর সে হলো যে একটা মডেল টেস্ট দিল, একটা মডেল টেস্ট দিয়ে সে দেখলো সে অনেক কম পাইছে, তার কাছে মনে হলো যেটা আমি আরো একবার একটু পড়বো, পরে আমি আবার মডেল টেস্ট দিব, দিয়ে দেখলো যে সে মোটামুটি ভালোই পাইছে, তখন তার কাছে পরে আরেকদিন মনে হলো যে আমি ওই টপিকের উপরে আরেকটা মডেল টেস্ট ট্রাই করে দেখি, যে মানে রিকল করা আর কি, অ্যাক্টিভ রিকল করা, যে আমি আসলে মনে আছে কিনা। সে দিল, দিয়ে দেখলো যে সে মোটামুটি একটা মিডিয়াম হচ্ছে মার্কস পাইছে, বিকজ অনেক কিছু সে ভুলে গেছে। তো এটার না আসলে কোনো নির্দিষ্টতা নাই যে তার অ্যাকচুয়ালি কয়টা দেওয়া উচিত। এই যে সিস্টেমটা আপনি যেভাবে বলছেন, ঠিক এইভাবে আমাদের এফএ থাকবে বা বইতে থাকবে, মানে একটা টপিক সে যখন পড়বে ওই টপিকের উপর আমাদের এখানে এক্সাম দিতে পারবে, এবং সে এখানে সাথে মার্ক করে রাখতে পারবে, সে প্রায়োরিটি লিস্ট অনুসারে টপিকটা পিক করলো এবং সে অনুসারে এক্সাম দিল। এবং এটার পরে যেটা বলছেন, এবং এটার পরে যেহেতু তার অনেক বেশি দক্ষতা হওয়া দরকার, সেজন্য এক্সপ্লেনেশন গুলো ভালোভাবে বোঝার জন্য সে কিন্তু হচ্ছে ভিডিওতে, আপনাদের যে ভিডিওগুলো করবেন ক্লাস নিবেন, ওগুলাতে কিন্তু সে আবার এটা ভালো এক্সপ্লেনেশন বা সিমিলার কোশ্চেনের এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছে, রাইট? তার মানে কি হচ্ছে, সে কিন্তু একাধারে একটা টপিকে দক্ষ হওয়ার জন্য যা যা লাগে সেটা করতেছে, এবং সে যদি এরপরে সাবজেক্ট টেস্ট দেয় সেখানে সম্ভাবনা কিন্তু তার ভালো করার চান্স রেট বাড়তেছে, এবং সে যদি এরপরে মডেল টেস্ট দেয় তাহলে কিন্তু সেখানে সে একটা স্ট্র্যাটেজি সে নিজে ফাইন্ড আউট করে ফেলতে পারবে যে আমি আসলে কত মার্কস আমি হাতে রাখা উচিত, কত মার্কস দাগানো উচিত, রাইট? এটা কিন্তু সে যদি পুরোটা একটা স্ট্রাকচার মানে ফলো করে, সে কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, মানে সেখানে সে মোটামুটি একটা আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে সে আসলে কিসে ভালো। রাইট। হ্যাঁ, আমি কিন্তু এক্সপার্টিস হিসেবে বলতেছি না, আমি হচ্ছে জাস্ট স্ট্র্যাটেজিক্যালি যে রিসার্চের হিসাবে বলতেছি এগুলো। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। আচ্ছা। হ্যাঁ, এটা এখন হচ্ছে গিয়া আপনি আমার আরো কিছু এখানে ফিডব্যাক দেন যে আসলে যারা যেমন আপনি তো অনেক স্টুডেন্টকে পড়াইছেন, এবং আপনার থেকে ভাইবাও যারা পড়ছে অনেকে, আপনার যেটা বলছেন আসলে ভাইবাতে আপনার যে পড়াইছিলেন, আপনাদের আসলে চান্স রেট কিরকম ছিল, যে কিরকম আসলে কতজনকে পড়ায়া একটা আনুমানিক একটা হিসাব দিলে যে এতজন চান্স পাইছে এতজনের মধ্যে? আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন 41-এরটা হচ্ছে শেষ করি বিসিএস, তখন হচ্ছে আমরা 43তম ভাইবা চলতেছিল আর কি, মানে শুরু হবে তখন মাত্র। তো ওই 43তমতে কিন্তু আমি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলাম। তো আমার যে টিমটা ছিল, যেখানে মোটামুটি আমরা কয়েকজন 41-এর ক্যাডার ছিলাম আর কি, সিনিয়রও কয়েকজন ছিল। তো আমরা হচ্ছে যেটা প্ল্যান করছিলাম যে আমাদের যারা পরিচিত মানুষজন আছে, বুয়েটিয়ান আছে, ঢাবির আছে, তো আমরা হচ্ছে একটু ভাইবা যদি প্র্যাকটিস করতাম ভালো হইতো। তো এখন এই যে প্র্যাকটিসটা যে করবো, ওটা হলো যে যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে আমরা নিজেরা একটু কথাবার্তা বলবো, মানে জিনিসটাতে প্রফেশনালিজম আসে না আর কি, মানে বা ডেডিকেশনটা হচ্ছে আসে না, তখন এই কারণে আমরা একটা ছোটখাটো মানে কোচিং এর মতো হচ্ছে করছিলাম, যেখানে হচ্ছে আমরা খুব বেশি না, ধরেন যে 38 জনের মতো মনে হয় স্টুডেন্ট ছিল ভাইবার। তো আমরা মোটামুটি ক্লাস, তারপর হচ্ছে মক ভাইবা এগুলো হচ্ছে নিছিল আর কি, ভাইরা নিছিল। তো সাকসেস রেট বলতে গেলে আমাদের ওই 38 জনের মধ্যে 18 থেকে 19 জন হচ্ছে ক্যাডার, ইনক্লুডিং মি আর কি। তো
হ্যাঁ মোটামুটি 50%। তো এখন এটাতে আবার অনেকে বলবে যে আচ্ছা তোমরা তো অনেকে বুয়েটি আননি কারণে হচ্ছে এরকমটা হয়েছে হয়তো, কিন্তু এটা ট্রু যে আমাদের ওই কোর্সে বা হচ্ছে ওই স্পেসিফিক ভাইবা কোর্সে আর কি আমাদের যে ডেডিকেশনটা ছিল ওটা কিন্তু আমাকেও অনেক হেল্প করছিল। দেখা গেছিল যে আমি নিজে হচ্ছে যে অনেক বেশি পড়ার সময় পেতাম না, কিন্তু ওই যে ভাইবা ক্লাসে বা হচ্ছে মক ভাইবাতে সবাই যেটা হচ্ছে আলোচনা করতো ওই আলোচনাগুলো হচ্ছে শুনতাম। মানে আমি কিন্তু পার্সোনালি সেবার কোনো ক্লাস নিই নাই, আমি শুধুমাত্র জিনিসটা ম্যানেজ করছি এবং বাকিদেরগুলো দেখছি যে হচ্ছে কিভাবে মানুষজন হচ্ছে যে আনসার দিচ্ছে বা পড়তেছে ওই জিনিসটা হচ্ছে দেখছি। তো ওটা হচ্ছে সবাই মিলে ছোটখাটো পরিসরে একটা ভাইবার প্রিপারেশন ছিল আর কি। তো ওই সাকসেস রেটটার জন্য হচ্ছে মোটামুটি বলতে গেলে আমি যারা স্টুডেন্ট ছিল তাদেরকেই সবার আগে হচ্ছে ধন্যবাদ দিই, বা হচ্ছে যারা আমাদের কোঅর্ডিনেটর ছিল ওদেরকে আমি সবার আগে কারণ হচ্ছে ওরা অনেক বেশি পরিশ্রম করছে, স্টুডেন্টরাও হচ্ছে পরিশ্রম করছে, লাইক হচ্ছে ওরা সবসময় এঙ্গেজ থাকতো যে হচ্ছে কি পড়াবে বা কি টপিক আলোচনা হচ্ছে বা এখন হলো যে ন্যাশনাল ইস্যু কি, এগুলো নিয়ে ওরা নিজেরাই হলো যে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করতো, তারপর আমরা নিজেরাই হচ্ছে ওটা থেকে আলোচনা করতাম। বা ওদের এঙ্গেজমেন্ট অনেক বেশি ছিল। ওই আপনাকে একটু আগে বললাম না যে স্টুডেন্টকে হচ্ছে ম্যাক্সিমাম এফোর্টটা অ্যাকচুয়ালি দিতে হবে, আমরা হচ্ছে তাদেরকে গুছিয়ে দিতে পারবো কিন্তু স্টুডেন্টকে কিন্তু ম্যাক্সিমাম এফোর্টটা দিতে হবে। তো ওই গ্রুপের মধ্যে ওই বিষয়টা ছিল। আমি বলবো যে 50% যে আমাদের একটা সাকসেস রেট, এটা আমাদের যতটুকু হচ্ছে এফোর্ট ছিল স্টুডেন্টের এফোর্টও হচ্ছে ততটুকু ছিল। মানে ওদের এঙ্গেজমেন্টের কারণেই কিন্তু সবাই বলতে গেলে ফ্রুটফুল হয়েছে আর কি, মানে পুরো কোর্সটা হচ্ছে ফ্রুটফুল হয়েছে। আচ্ছা এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি কিন্তু আসলে একজন ক্যান্ডিডেট কিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারে, রাইট? তো ওই ক্যান্ডিডেটদের মধ্যে মোটামুটি তো একটা স্ট্রাকচার আছে, রাইট? তো অনেকে দেখা যাচ্ছে যে অনেকগুলা প্ল্যাটফর্মে পড়ে, যে আসলে দেখা যাক আমি সবগুলা প্ল্যাটফর্মে পড়বো বা অনলাইনে পড়বো অফলাইনে পড়বো, তো এইরকম কোনো আবশ্যকতা আছে কিনা, নাকি হচ্ছে সে আসলে কোনো একটাতে পড়লে হয়, নাকি আসলে আসলে কোচিং এর আবশ্যকতা কোথায় আর কি তার, বা ভালো প্রস্তুতিতে? আমি যদি আমার এক্সাম্পল দেই, আমি জানি না এটা আসলে সবাই সমানভাবে গ্রহণ করবে কিনা, কিন্তু আমি দেই আর কি। ফার্স্ট অফ অল আমি বলবো যে বিসিএস এর জন্য কোচিং এর উপযোগিতা হচ্ছে সেখানেই সাপোজ আমাকে ট্র্যাকে রাখবে, আচ্ছা এখানে হচ্ছে কোচিং এর উপযোগিতা, নট যে আমাকে পড়ায় দিবে বা হচ্ছে আমার কাজটা করে দিবে এমন কিন্তু না, পড়তে হবে নিজেকে। আমাকে সে ট্র্যাকে রাখবে বা হলো যে ম্যাটেরিয়াল গুলো সাপোর্ট দিবে বা হচ্ছে আমাকে আসলে কি পড়তে হবে সেটা একটু ধরায় দিবে। তবে আমরা অনেক সময় হয় কি যে অনেকেই এটা হয় যে কোচিং হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায়, লাইক ওরা পড়ায়নি তাই আমিও পড়িনি, বা হচ্ছে ওদের তো এই পরীক্ষাটা হয়নি সেজন্য আমিও হচ্ছে আর পরীক্ষা দিইনি, বা আমার ক্লাস করতে মন চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমি হলো যে পরে করব বলে রেখে দিছে, তারপর হচ্ছে আর অনেকদিন হচ্ছে খোঁজ খবর নাই, পড়াশোনা হয় নাই। তো এই জিনিসটা কিন্তু মানে এটা কিন্তু নিজের জন্য হচ্ছে ক্ষতি। সো আমি বলবো যে বিসিএস এর প্রস্তুতি প্রথমত তার নিজের একটা হচ্ছে ট্র্যাক রাখা উচিত। যেমন আমার হচ্ছে ডায়েরি ছিল, আমি করতাম কি আমার নোটপ্যাডে হচ্ছে সবসময় আমি প্রতিদিন হচ্ছে কি পরিমাণ পড়তেছি, কোন টপিক পড়তেছি এটা হচ্ছে লিখে রাখতাম। তারপর হচ্ছে সময় দিয়ে আর কি টাইম দিয়ে হচ্ছে লিখে রাখতাম, বা ওইটা মানে কতটুক টাইম আমি পড়ছি, কতটুক টাইম আমি হচ্ছে পড়ি নাই বা ওয়েস্ট হয়েছে, ওইগুলো সবই হচ্ছে লিখে রাখতাম। বা আমার স্ক্রিন টাইম কত সবই হচ্ছে লিখে রাখতাম। ফলে যেটা হয়তো আমি একটা ট্র্যাক করতে পারতাম, দেখা যেত যে আমি সপ্তাহের এই 2 দিন হচ্ছে ফোকাস রাখতে পারি, বাকি 2 দিন ফোকাস রাখতে পারি না। এটা হলো যে প্রথমে মানে এই জিনিসটা হইতো আর কি। তো এটা হচ্ছে নিজের উপরে। আরেকটা হচ্ছে কোচিং তখন লাগবে সাপোজ আমাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে, বাকিদের সাথে কম্পিটিশনে কেমন করতেছি আমি এটা আমাকে একটু দেখতে হবে, যাচাই করতে হবে, ওই সময় হচ্ছে কোচিং এর হচ্ছে দরকার আছে। যেমন কেউ যখন রিটেনের প্রস্তুতি নিবে তার হচ্ছে কিন্তু কোচিং এর দরকার আছে, কারণ সে পরীক্ষা দিবে তার খাতা কিন্তু কেটে দিবে যে সে কত পাচ্ছে, এটা কিন্তু যাচাই করে। বাট এটা আবার এমন না যে পিএসসি আসলে সেম টাইপের মার্কস দেয়, এমন কিন্তু না। অনেক সময় কিন্তু দেখা যায় যে কোচিং এ এক ধরনের মার্কস দেয় বা কোচিং আমাদেরকে এক ধরনের সাজেস্ট করে। বেশ কিছু কোচিং আছে, আমি এখানে কারোর নাম বলবো না, দেখা যায় যে কোচিং আমাকে সাজেস্ট করছে তুমি এমনি লিখো, অনেক ফেমাস কোচিং আছে মানে অনেক ফেমাস মানুষজন পড়ায়, এইভাবে লিখবা, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা ওটাই না। পরে কি দেখা যায় 2 কোচিং এর মধ্যে মারামারি লেগে গেছে যে কোনটা আসলে ঠিক। এই প্রসেসে আবার স্টুডেন্টের পড়ালেখা লাটে, কারণ সে হলো যে 2 কোচিং এর মারামারি দেখতেছে বসে বসে। তো এগুলো কিন্তু হয়, এগুলো হচ্ছে একদমই করা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফোকাসে হচ্ছে থাকতে হবে। আমি অবশ্যই কোচিং থেকে হচ্ছে আইডিয়া নিব, বাট যে আইডিয়াটা আমার কাজে লাগতেছে আমি সেটাতে ফোকাসে থাকবো। কোচিং এ যখন মারামারি করতেছে বা অন্য টপিকে যখন সময় নষ্ট করতেছে তখন আমি সময় নষ্ট করবো না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ এমনই হওয়া উচিত আর কি। আরেকটা হচ্ছে এখন বিসিএস তো অনেক ক্যান্ডিডেট দেয়, সিট তো খুবই অল্প, রাইট?
তো এখন দেখা যায় সবার তো বিসিএস চান্স হবে না যতই পড়ুক। তো তারা তো দেখা যায় আর অন্য অন্য সরকারি জব আছে, 9 গ্রেডের জব আছে, 10 গ্রেডের বা বিভিন্ন জব আছে, রাইট? ওইসব জবে কেউ না কেউ অবশ্যই যেতে হবে। তো সেই ক্ষেত্রে বিসিএস প্রিপারেশনের পাশে সে যদি অন্য আরেকটার কি কোনো প্রস্তুতি আলাদা দরকার কিনা, বা কিভাবে সে ওই জিনিসটা করা উচিত, বা সে কখন চিন্তা করবে যে আমার বিসিএস এর পাশে আরেকটা প্রস্তুতি দরকার, এবং সেটা কিভাবে? আচ্ছা, প্রথমত আমি বলবো সে যখন বিসিএস প্রস্তুতি নিবে, একই সাথে সে আসলে ব্যাংক এবং অন্যান্য যে পরীক্ষাগুলো সে দিতে যাচ্ছে মোটামুটি সবগুলোর প্রস্তুতি একইভাবে নেওয়া পসিবল। ওকে, আমি যেহেতু নিজে টেকনিক্যাল সাইডের পরীক্ষা দিছি, ব্যাংকে দিছি, বিসিএস এ দিছি, দ্যাটস ওয়াই আমি বেশ কিছু পরীক্ষার সিনারিও কিন্তু জানি না আর কি। তবে আমি প্রশ্ন দেখছি, মানে নিজে পরীক্ষা দিয়ে দেখি না আর কি, প্রশ্ন দেখছি। প্রশ্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বিসিএস এর যেটা সিলেবাস ওটাতে কিন্তু সবই কভার হয়। তবে একটাই ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে অন্যান্য পরীক্ষাতে কিন্তু বেশ রিপিট প্রশ্ন থাকে, বা অত বেশি ডিপ থেকে প্রশ্ন থাকে না। মোটামুটি একটা সারফেস লেভেলের নলেজে হচ্ছে অনেক কিছু কভার করা পসিবল। কিন্তু বিসিএস এ হয় কি, বিসিএস এ কিন্তু রিপিট প্রশ্ন থাকে না বেশি একটা। রিপিট প্রশ্ন থাকবে আপনার 5 থেকে 10%, বাকি 90% থাকবে হচ্ছে নতুন প্রশ্ন। ওই যে নতুন প্রশ্নটা থাকবে সেটার টপিক কিন্তু আগের টপিকের মতোই হবে, কিন্তু প্রশ্নটা নতুন হবে। ফলে যেটা হয়, বিসিএস এর জন্য আপনাকে আরেকটু মোর অ্যানালাইসিস করে পড়তে হয়। যেমন আপনি যদি সাহিত্য তো জাস্ট দেখেন, ইংরেজি সাহিত্য দেখেন, বাংলা সাহিত্য, আপনার কাছে মনে হবে যে আচ্ছা এটা তো একই পড়া। কিন্তু আপনি এখন দেখবেন, আপনি জাস্ট রিসেন্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন যে ইভেন বাংলা প্রশ্নটাও কঠিন করে ফেলা পসিবল। একই টপিকে দিছে, কিন্তু জিনিসটা থেকে একটু ডিপ থেকে প্রশ্ন করছে। জিনিসটা ওই যে আমরা ছোটবেলায় যেটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখছি না, ওই টাইপের হচ্ছে প্রশ্ন দিছে। অর্থাৎ হচ্ছে একটু চিন্তা করতে হবে তাকে। সে একদম জাস্ট জ্ঞানমূলক না আর কি, মানে জাস্ট ধুম করে চোখ বন্ধ করে দাগায় ফেলবে এমন প্রশ্ন। এরকম কয়েকটা প্রশ্ন আছে, তবে বেশ কিছু প্রশ্ন হলো যে আপনার চিন্তা করে হচ্ছে দাগাইতে হবে। ফলে তার কিন্তু প্রস্তুতি নেওয়ার সময়ও টাইম নিয়ে হচ্ছে প্রস্তুতি নিতে হবে। সে হলো যে জাস্ট পড়ে গেল, তারপর হচ্ছে এমসিকিউ দেখে গেল, তার কমন পড়ে যাবে, নট নেসেসারিলি নাও পড়তে পারে। ওকে, ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাইলে হচ্ছে এখানে আরেকটু যদি অ্যাড করেন, মানে তাইলে সে কি একাধারে কি সে বিসিএস এর পাশে অন্যগুলোর প্রস্তুতি কি কন্টিনিউ রাখবে কিনা, নাকি সে আলাদা? না, সে তো নিতে পারবে, কারণ হচ্ছে সে যখন বিসিএস এর সবচেয়ে সহজ জিনিসগুলোর প্রস্তুতি নিবে, তখনই তার অন্যান্য পরীক্ষাগুলোর প্রস্তুতি অনেকটুকুই হয়ে যাবে। কিন্তু সে যখন আস্তে আস্তে তার হার্ডনেস লেভেলটা হচ্ছে বাড়াবে, অর্থাৎ সে আরেকটু ডিপে যাবে, কোন টপিকগুলোতে সে একটু বেশি স্টাডি করবে সেটা তাকে কিন্তু আগে ফাইন্ড আউট করতে হবে বেসড অন কোত্থেকে প্রশ্ন আসে। তারপরে কিন্তু সে একটু যখন ডিপে চলে যাবে, তখন আসলে মানে প্রস্তুতিটা পুরোপুরি হচ্ছে বিসিএস বেসড হয়ে যায়। না হলে কিন্তু মোটামুটি বিসিএস এর যেটা প্রিপারেশন সেটা দিয়েই হচ্ছে বাকি জবগুলার জেনারেলের প্রিপারেশনটা হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা হচ্ছে, দেখা যায় এখন তো নতুন ধরনের আরো কিছু ক্যান্ডিডেট বিসিএস এ যোগ করবে, যেহেতু 35 বছর। দেখা যায় সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখনো সে বিসিএস এ কোনো মানে প্ল্যানই করে নাই, রাইট? সো ওই ধরনের ক্যান্ডিডেটদের জন্য বিসিএস এর প্ল্যান কি হবে? লাইক সে হয়তো দেখছে যে সে গ্রাজুয়েশন করছে 24 বছর বয়সে, এখনো জব করে 3-4 বছর, তো সে বিসিএস এর কথা চিন্তা করে নাই যে আর 3-4 বছর হয়ে গেছে, এখন তো আমি বিসিএস দিয়ে কি করব। কিন্তু এখন দেখতেছে যে 35 বছর করছে, সো নতুন কিছু ক্যান্ডিডেট আবার আসবে যাদের বয়স 28-29, সে কখনোই বিসিএস দেয় না, রাইট? এরকম কিছু ক্যান্ডিডেট আসবে কারণ বয়স বাড়ার কারণে। তো সেই ক্ষেত্রে তাদের আসলে প্রস্তুতি কি ওই যারা ভার্সিটির ফার্স্ট ইয়ারের প্রস্তুতি নেবে তাদের মতোই, না অন্য কোনো রকম হওয়া উচিত? না, আমি বলবো যে সবার প্রস্তুতি হওয়া উচিত যে একটা স্মার্ট অ্যাপ্রোচ। আচ্ছা, কারণ হচ্ছে ভার্সিটির ফার্স্ট ইয়ারের জন্য আমি একদমই সাজেস্ট করবো না। আমি বলবো যে সে আগে ভার্সিটি পাস করুক, তার হচ্ছে একদম গ্রাজুয়েশন হয়ে যাক। ইঞ্জিনিয়ারিং মেডিকেলে কিন্তু এটা কখনো এরা পারে না, মানে চাইলেও পারে না, আসলে সম্ভব না। যে পরিমাণ পড়াশোনার প্রেসারে থাকবে, হ্যাঁ সেটাই, এটা সম্ভব না। তবে ভার্সিটিতে যেটা হয়, তারা হচ্ছে একটু হচ্ছে কিছু সাবজেক্ট ভিত্তিক হয়তো একটু ফ্রি থাকে, একটু হচ্ছে ফ্রি, ওইভাবে তারা অনেকে পিক করে এরকম, আবার অনেকে হচ্ছে ওইরকম সাবজেক্টই মানে পড়তে হয় আর কি। তবে আমি বলবো যে সে আগে তার নিজের সাবজেক্ট সম্পর্কে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ হচ্ছে নিক, তারপর হচ্ছে সে বিসিএস এ হচ্ছে ফোকাস করুক। আর বিসিএস এ কিন্তু বিষয়টা এমন, যারা জেনারেল ইউনিভার্সিটি থেকে আসে তাদের জন্য কিন্তু তারা যখন ভাইবা দেয়, তাদেরকে কিন্তু অনেক হচ্ছে অনেক ডিপ নলেজ থেকে জিজ্ঞাসা করে। কারণ আমার কাছে মনে হয় স্যাররা তখন ওদেরকে যাচাই করতে চায় যে সে তার ভার্সিটি লাইফে আসলে কি করছে, বা সে তার টাইমটা হচ্ছে কিভাবে বাজেট করছে, বা এরকম সামথিং। যেমন আমাকে হচ্ছে ভাইবাতে প্রশ্ন করছিল, আমার বেশিরভাগ প্রশ্ন ছিল হচ্ছে আমি এর আগে কি জব করছি, বা এখন এই যে ইঞ্জিনিয়ারিং টপিকগুলো থেকে বা আমার থিসিস থেকে হচ্ছে অনেক প্রশ্ন ছিল। কিন্তু ওদের
ভাইব এক্সপিরিয়েন্স আমি যখন দেখলাম ওদেরকে কিন্তু এই ধরনের না, বরং হলো যে লাইক ওর নিজের সাবজেক্টে হলো যে ও কি পড়ছে ওকে সেটা হয়তো বা বাংলাদেশ আন্তর্জাতিক রিলেটেড টপিক, সেগুলো থেকে হলো যে অনেক বেশি ডিপ থেকে হচ্ছে প্রশ্ন করে। কারণ হলো যে ওনারা হচ্ছে ধরে নেয় যে ওরা হয়তো এইগুলো থেকে হচ্ছে অনেক বেশি পড়তেছে বা পড়া উচিত, এটা হয়তো বা তারা ধরে নেয়। সো বিষয়টা এরকম আর কি। আর যদি এখন এক নতুন স্টুডেন্ট আসে, অর্থাৎ আপনি বললেন না যে হচ্ছে সাপোজ অনেকদিন আগে গ্রাজুয়েট করছে, এখন সে হচ্ছে সাপোজ কোনো একটা জবে আছে, বাট সে এখন ভাবছে যে সে এখন বিসিএস দিবে সাপোজ, তাকে কিন্তু তার জবের পাশাপাশি বিসিএস প্রস্তুতি নিতে হবে। ফার্স্ট অফ অল ইটস এ টাফ থিং, কারণ হচ্ছে তার প্রথমত জবের ম্যাক্সিমাম টাইম চলে যাবে। আবার এখন মানে ঢাকা শহরে যা অবস্থা, যে পরিমাণ জ্যাম, কোনো টাইমই থাকে না। এখন সে যেটা করতে পারে সে হচ্ছে তার জবের আশেপাশে কোথাও হচ্ছে থাকতে পারে, যাতে তার কোনো ধরনের ট্রাফিকের কারণে টাইম নষ্ট না হয়। আর আরেকটা জিনিস সে করতে পারে, সেটা হচ্ছে তাকে যখন তার পড়াশোনাটা রাখতে হবে জবের পাশাপাশি, সে যেটা করতে পারে তাকে প্রথমত যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে ওই অ্যানালাইসিসটা তার একদম শুরুতে করে ফেলতে হবে। তাহলে কিন্তু সে একটা অ্যাডভান্টেজ নিতে পারবে এখানে, যে ঠিক আছে হ্যাঁ কি পড়বে কি বাদ দিবে, এবং হচ্ছে যে টপিক থেকে তার বেশি প্রশ্ন আসে সেখানে সে ফার্স্টে প্রফিসিয়েন্সিটা অর্জন করুক। তারপর গিয়ে তার কাছে যদি মনে হয় যে তার আরো টাইম আছে, তাহলে সে হলো যে আস্তে আস্তে, যেমন আমরা কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিকের অনেকগুলো টপিকে যে এটা ব্যাকগ্রাউন্ড স্টাডি, সেটা কিন্তু হচ্ছে আমরা এখন মোটামুটি ভিডিও দেখে বা পডকাস্ট দেখে হচ্ছে অর্জন করতে পারি। এমন না যে আমাকে বই খুলে বসে বসে পড়তে হবে, কারণ হচ্ছে ইটস এ স্টোরি। বই খুলে বসেও পড়া যায়, ভিডিও দেখেও হচ্ছে পড়া যায়, পডকাস্ট শুনেও হচ্ছে পড়া যায়। আমার মেইন হচ্ছে স্টোরিটা জানতে হবে। আর যখন আমি টপিক ওয়াইজ হচ্ছে প্রিপারেশন নিয়ে পড়বো ফর এক্সাম, তখন কিন্তু আমার আর ভিডিও দেখে লাভ হবে না, পডকাস্ট দেখে লাভ হবে না। তখন আমাকে যেটা করতে হবে, সোজা জাস্ট টপিক দেখে মানে হচ্ছে অ্যানালাইসিস করে পড়ে ফেলতে হবে। বুঝতে পারছি। তো মোটামুটি আমরা পডকাস্টের শেষের দিকে চলে আসছি, অনেক লম্বা পডকাস্ট করে ফেলছি। সো তাহলে ওভারঅল হচ্ছে আমরা আসলে একজন ক্যান্ডিডেট কিভাবে আসলে পরীক্ষায় ভালো করতে পারে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি জাস্ট কিছু লাস্টের দিকে প্রশ্ন করবো, লাইক শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তো অনেকে দেখা যায় হাইফার হয়ে যায় লাস্ট মোমেন্টে এসে, যে আসলে আরো 10 দিন আছে পরীক্ষার, 15 দিন আছে, আমার তো কিছু পড়া হয় নাই, আমার অনেক কিছু বাকি, বা এরকম একটা বেশিরভাগ ক্যান্ডিডেটের এই সমস্যা হয়। এমন ক্যান্ডিডেট খুবই কম পাওয়া যাবে যে আমি সব পারি, আমার পড়া লাগবে না, রাইট? তো আমি বেশিরভাগ সমস্যাটা নিয়ে আলোচনা করি। তো এই সমস্যাটা থেকে পরিত্রাণের উপায় কি, মানে এটা কি আসলে কিরকম হওয়া উচিত বিষয়টা তার জন্য, যাতে সে মানে চান্স পাওয়ার জন্য সে যাতে একটু ভালো প্রস্তুতি বরং ওই টাইম আরো ইউটিলাইজ করতে পারে 15 দিনটা হাইফার না হয়? আমি এখানে দুই ধরনের স্টুডেন্টকে ধরি, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরাতন। ওকে, যারা হচ্ছে পুরাতন ক্যান্ডিডেট তারা দেখবেন যে লাস্ট এক সপ্তাহে অ্যাকচুয়ালি প্রস্তুতিটা নিবে। আমি নিজেও এরকম করছিলাম। আমি যখন 41 দিয়ে ফেললাম, ওটা ছিল আমার প্রথম বিসিএস, বাট যখন 43 দিচ্ছি আমি লিটারালি প্রস্তুতি নিছি জাস্ট 5 দিনে। এখন কথা হবে যে 5 দিনে কেমনি প্রস্তুতি পসিবল? আমি জাস্ট আমার কাছে যা গোছানো ছিল সব একবার ঠাটা হচ্ছে রিডিং দিয়ে গেছি, জাস্ট দেখে গেছি। তারপরে হচ্ছে ওই দেখে যাওয়ার মাঝে মাঝে একটু একটু পরীক্ষা দিছি, তারপর গিয়ে ফাইনালি পরীক্ষা দিয়ে চলে আসছি। এটা শুনলে খুবই হাস্যকর লাগবে আর কি, কিন্তু হচ্ছে যে এটা বিষয়টা এরকম ছিল। অবশ্যই আমি সাজেস্ট করবো, নট এ সাজেস্টিং ওয়ে। কিন্তু যখন একজন নতুন হবে তার জন্য কিন্তু সে প্যানিক করবে, এটাই স্বাভাবিক। আমি নিজেই প্যানিক করছিলাম। এখন সে যখন প্যানিক করবে তাকে আসলে কি করতে হবে? তাকে কিন্তু প্রথমে দেখতে হবে যেগুলো বেশি আসে ওই টপিকগুলোতে সে প্রফিসিয়েন্ট কিনা, মানে যাচাই করা। যদি না হয় তাহলে যেখানে ল্যাকিং সেখানে হচ্ছে তাকে একটু প্রায়োরিটি দিয়ে তার ভুলটা ফাইন্ড আউট করতে হবে। এটাই কিন্তু তার জন্য প্রথম। সে কত পাচ্ছে ওটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে কোথায় ভুলটা করতেছে, বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা সে জানে কিনা। এরপরে গিয়ে আস্তে আস্তে সে লেস ইম্পর্টেন্টের দিকে যাবে। এটাই হচ্ছে, হ্যাঁ, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পরে অনেকে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল দাগানি প্ল্যান করে। আসলে এই স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, যে আসলে কিভাবে, কারণ তার পরীক্ষার টাইম কিন্তু খুবই কম, কোশ্চেন সংখ্যা 200, সো আবার ভুল করলেই তো নেগেটিভ মার্কস। তো তাকে তো আসলে একটা স্মার্ট ওয়েতে মানে কোশ্চেন পিক করা উচিত, রাইট? তো এটা কি রকম হওয়া উচিত? আচ্ছা, এটা কিরকম হওয়া উচিত? আমি বলবো এখানেও আবার একটু ডিভিশন করা উচিত। ফার্স্ট অফ অল ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি যে টপিকটা, সেখানে কিন্তু তাকে এটা করে দেখতে হবে। এটাতে বেশ ভালোই একটা টাইম লাগে। তার মোটামুটি মনে হয় 40 থেকে 50 মিনিটের মতো টাইম
40 মিনিটের মতো টাইম আমি বলবো যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য রাখা উচিত, বা 50 মিনিটও অনেকে হচ্ছে রাখতে পারে। এটা কিন্তু লাগে, ট্রু। কারণ সে যদি শিওর না হয়ে দাগায় ভুল হবে, করে দেখে তারপর হচ্ছে দাগাইতে হবে। কিন্তু এটা আমি একদম শুরুতে করাটা সাজেস্ট করবো না। কারণ হচ্ছে ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিং এর অনেক স্টুডেন্টও প্রথমে ম্যাথটা করতে গিয়ে হয় কি অনেক সময় নষ্ট করে ফেলে। অন্যদের ক্ষেত্রে হবে হয়তো বা সে যদি মিলাতে না পারে তখন সে পাজলড হয়ে যাবে। আমাদের ওখানে মিলাতে পারবে না ওটা হয় না, কিন্তু হচ্ছে মানুষ অনেক সময় নষ্ট করে ফেলে, ফলে হয় কি সে যেগুলো পারতো ওগুলো অনেক সময় দেখা যায় যে চিন্তা করতে পারে না। সেই জন্য আমি এটা কখনো সাজেস্ট করি না। আমি ফার্স্টে সাজেস্ট করি হলো যে তার উচিত যেটা জিকে, অর্থাৎ যেটা সে একদম শিখে একদম মুখস্থ করে আসছে যে টপিকটা 100% যেটা মুখস্থ, ওটা সে প্রথমে দাগায় ফেলবে। এটা একদমই যেটা নিয়ে সে 100% কনফিডেন্ট এটা হবে আনসার, এটা সে প্রথমে দাগায় ফেলবে। তারপর হচ্ছে যে টপিকে তার কনফিউশন আছে, সাপোজ সে দুইটা অপশনের মধ্যে কনফিউজড, এটা তার দাগানো উচিত। অর্থাৎ এই জিনিসটা হবে হচ্ছে গ্রামারে, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, এখানে হচ্ছে এই জিনিসটা মোটামুটি হয় আর কি, যে তার কোন বা সায়েন্স এটা মোটামুটি হয় যে দুইটা টপিকের দুইটা অপশনের মধ্যে হচ্ছে কনফিউজ। এরপর আমি বলবো ম্যাথটা হচ্ছে করা উচিত। আর কেউ যদি মনে করে যে আমাকে থার্ড আর একবার হচ্ছে রিভিশন দিয়ে বের করা উচিত যে আমার আসলে কতটা দাগানো হয়েছে, 150টার মতো সাপোজ আমি আমার এক্সপিরিয়েন্সে যদি বলি, আমি এরপর হচ্ছে দেখলাম যে আমার মোটামুটি 135 থেকে 40টার মতো হয়েছে, কিন্তু আমার তো টার্গেট হচ্ছে 155 থেকে 60 হচ্ছে দাগাবো আমি। তখন আমি আরো একটু রিস্ক নিলাম, আরো একটু হচ্ছে প্রশ্ন দেখলাম যে আমার আসলে এটা কি দাগানো উচিত কি উচিত না, যেগুলোতে কনফিউশন আছে কোনটা দাগাবো, কোনটাকে হচ্ছে বাদ দিব, দাগাবো না। এই ডিসিশনটা নিয়ে পরে আমি আরো মোটামুটি 10টার মতো হচ্ছে দাগাইলাম। ওইটাই ছিল মোটামুটি আমার হচ্ছে পরীক্ষার স্টাডি। এক্ষেত্রে ওই শুরুতে পাইলে জিকে সবচেয়ে পারাগুলা, তারপর হচ্ছে অন্য সাবজেক্টে যেটা তার পার্সপেক্টিভ কনফিডেন্ট যে আমি এটা কনফিডেন্ট, এখানে কোনো টাইমও বেশি লস হবে না। অনেক সময় দেখা যায় কিছু ম্যাথে আবার পারলেও টাইম লস হয়ে যায় বেশি, ওটা কিন্তু তার মানে পরে করার জন্য রাখা উচিত। যেটা সে একদমই কনফিডেন্ট বা দ্রুত করে ফেলতে পারবে সেটার আনসারই তার কাছে দিয়ে দাও, মানে একদম জ্ঞানমূলক যে এটার আনসার কি, সঠিক আনসার এটা হবে। এটা ম্যাথে হয়তো বা তার 1-2 লাইনে করে ফেলতে পারবে এরকম গুলো হলে, বা সাপোজ করতেছে যেটাতে মিলতেছে না ওটা একটু বাদ রাখা উচিত, ওটা একটু স্কিপ করা উচিত। পরে আমরা চেক করব যদি টাইম থাকে না স্কিপ, এটা আর কি। হ্যাঁ, কারণ নালে আসলে দাগানো মুশকিল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা মনে হয় মোটামুটি বেশিরভাগ কোশ্চেনের ইয়েগুলো পেয়ে গেছি। আরেকটা হচ্ছে এটা হয়তো নতুন যারা এটা অনেকে জানে না, প্রবেশপত্র হয়তো লেখা থাকে, দেখা যায় যে 1 ঘন্টা আগে মনে প্রবেশপত্রে বা এরকম আধা ঘন্টা আগে ফিক্সড, এবং এটার কারণে কিন্তু লাস্ট টাইম দেখলাম যে কেউ জয়েন করতে পারে না, লাস্ট বিসিএস এরকম একটা প্রবলেম হয়েছিল। না ওইটা না, প্রবলেম হয়েছিল কি যে তাদের নোটিশে ছিল 9:30টার মধ্যে এন্ট্রি, কিন্তু এটা আসলে এর আগের বিসিএস এ ওভাবে মেনটেন করা হইতো না, কিন্তু ওই বিসিএস থেকে হচ্ছে মেনটেন করা শুরু হয়েছে। এখন অনেকে তো জানতো না, ফলে তারা হচ্ছে লেটে গেছে, মানে লাইক 10টা বাজে মনে হয় 5-10 মিনিট আগে গেছে, বাট তখন হচ্ছে গেট লাগাই দিয়েছে। এটা কিন্তু তাদের অ্যাডমিটেই ক্লিয়ারলি লেখা থাকে যে কোনো ক্যালকুলেটর বা হচ্ছে স্মার্ট ওয়াচ বা এই ধরনের কিছুই নেওয়া যাবে না, তারপর হচ্ছে তাকে 9:30টার মধ্যে অবশ্যই যাইতে হবে, এই জিনিসগুলো হচ্ছে লেখা থাকে, এবং ওইটাই কিন্তু হচ্ছে ফলো করা উচিত। আমি বলবো যে অবশ্যই তার যেটা অ্যাডমিটে আছে অ্যাডমিটটা পড়ে দেখা উচিত, এবং হচ্ছে সেই নিয়মটাই হচ্ছে ফলো করা উচিত। না হলে কিন্তু একটু ভুলের জন্য হচ্ছে দেখা যাবে সে এত প্রস্তুতি নিল, ওই প্রস্তুতিটা হচ্ছে মানে হচ্ছে বৃথা হয়ে যাবে। হ্যাঁ, মানে হচ্ছে আউটপুট 0 হয়ে যায়, ইনপুট 100% আউটপুট 0, এরকম চান্স বেশি। সো এই তো, তাইলে আমার মনে হয় আর কি কোনো ইম্পর্টেন্ট কিছু বাদ রাখছি? আপনার কি মনে হয় বিসিএস রিলেটেড? মোটামুটি তো মনে হয় সবই আলোচনা করে ফেললাম। এই তো, তাহলে অডিয়েন্সের জন্য একটু লাস্ট ফিডব্যাক বা কি রকম কি করবে ওভারঅল? আচ্ছা, অডিয়েন্সের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যখন প্রস্তুতি শুরু করবেন, আমি বলবো যে আপনারা মোটামুটি বিসিএস দিবেন এই জিনিসটাতে হচ্ছে ফোকাসটা হচ্ছে রাখার চেষ্টা করেন আর কি, যতদিন আপনি প্রস্তুতি ফেজে থাকবেন। লাইক আপনি চিন্তা করলেন যে আমি 1 বছরের মধ্যে প্রস্তুতি নিব, ঠিক আছে, আমি 1 বছর হচ্ছে পড়াশোনাটা মোটামুটি হচ্ছে গুছাই ফেলবো, আমি হচ্ছে যে ফোকাস হচ্ছে হারাবো না, বা হচ্ছে আমি অন্যদিকে হচ্ছে ডিস্ট্র্যাক্ট হবো না, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যদি আপনি বলেন যে হচ্ছে আমি আসলে মানে কোন বই ফলো করব বা হচ্ছে কোন কোচিং ফলো করবো, বা এটা আসলে ম্যাটার করে না। সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে ফোকাস রাখতেছেন বা নিজে কিভাবে গুছাচ্ছেন, সেটার সাথে সাপোজ আপনি স্মার্ট প্রস্তুতি নেবেন সবসময়। স্মার্ট প্রস্তুতির জন্য আপনাকে যে কোচিং হেল্প করতেছে, সাপোজ যদি আমি ডিজিটাল এমসিকিউর কথা বলি, ওরা হচ্ছে আপনাকে মোটামুটি একটা স্মার্ট সাজেশন দেওয়ার চেষ্টা করবে, বা এই যে কোয়েশ্চেন পিকিং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিক করে দেওয়ার চেষ্টা করবে যে এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আপনার যখন আপনি প্রস্তুতি নেবেন, এই টপিকগুলো হলো যে আপনার সবচেয়ে ভালো প্রস্তুতি থাকা উচিত, বিকজ এটা থেকে বেশি হচ্ছে প্রশ্ন আসবে, বা হচ্ছে এটা
থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এটা আপনার সবার আগেই হচ্ছে ভালো জানা উচিত। তো এখন যদি আপনার এটাই সবচেয়ে বেশি ভালো করে আপনি জানেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট টপিকেও আপনি হচ্ছে ফোকাস করতে পারবেন বা প্রস্তুতি নিতে পারবেন। জিনিসটা হলো যে গুছায় যাবে আর কি। সো এটাই, আপনি ফোকাস থাকতেছেন কিনা, সাথে আপনাকে ফোকাস রাখতে হেল্প করতেছে যে কোচিংটা বা হলো যে হেল্পিং হ্যান্ডটা, সেটাই আপনি হচ্ছে পিক করতে পারেন। এটাই হচ্ছে আমি মানে শেষ পর্যন্ত বলবো আর কি। নট এ স্পেসিফিক এনি বুক, নট এ স্পেসিফিক এনিথিং, বাট যেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের Thank you, পডকাস্ট ভাই। এখানে শেষ করলাম।